Hello everyone, Assalamu alaikum. This is Naimul Hassan from শিখবে সবাই। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু শিখবে সবাই। আপনারা যারা জয়েন করেছেন ইউআই ইউএক্স ডিজাইনের কোর্সে, আমি আপনাদের কোর্স মেন্টর হিসেবে থাকব। আজকে আপনাদের ওরিয়েন্টেশন সেশন হচ্ছে অ্যান্ড আপনাদের কোর্সে কী কী থাকছে, সামনের রোড ম্যাপে আমরা কী কী করব সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তার পাশাপাশি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস সম্পর্কে আপনাদের যে বিষয়গুলো অবগত করা উচিত সেগুলো আমরা জানিয়ে দিব। আর কোনো বেসিক কোশ্চেন্স থাকলে রিগার্ডিং কোর্স অ্যান্ড আউটলাইন্স সেগুলো নিয়ে ডিসকাশন হবে। অ্যান্ড ইন্ট্রোডাক্টরি একটা সেশন হবে যেখানে আমরা পরস্পরের সাথে পরিচিত হব, আপনারা নিজেদেরকে পরিচিত করবেন এবং বলবেন নিজেদের সম্পর্কে। শুরুতে একটু আমার সম্পর্কে আমি বলছি। আমি শিখবে সবাইতে মেন্টর হিসেবে আছি, পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সিং করছি অনেক দিন থেকে, অ্যান্ড নিজের একটা এজেন্সি আছে, এজেন্সি রান করছি। আর মার্কেট প্লেসগুলোতে টুকটাক কাজ করা হয়। এই তো আমার সংক্ষিপ্ত পরিচয় যদি বলি। আপনাদের সাথেও ইন্ট্রোডাক্টরি একটা সেশন হবে অ্যান্ড চেষ্টা করব ইনিশিয়ালি এটা নিয়ে বলার জন্য বা পরিচিত হওয়ার জন্য সবার সাথে সবাই। আপনারা যারা আছেন ক্লাসে প্রত্যেকেই নিজের সম্পর্কে একটু করে বলবেন। আমি আপনাদেরকে একটু ফ্লোর দিব অ্যান্ড কী কী বলবেন সেটা যদি একটু ডিফাইন করে দিই। সবার নাম তো স্ক্রিনে দেখাই যাচ্ছে, চাইলে বলতে পারেন আপনি কোথায় থাকেন, কি করেন সেটা একটু কাইন্ডলি আমাদের জানাবেন। আর দুইটা প্রশ্ন করে থাকি সম্পূরক কোশ্চেন্স, সেটা হচ্ছে আপনি কোর্সে অ্যাডমিশন নেওয়ার উদ্দেশ্য কী, ইউআই ইউএক্স ডিজাইন কোর্সে কেন অ্যাডমিশন নিয়েছেন বা আপনার গোলটা অ্যাকচুয়ালি কী, অ্যান্ড আপনার প্রিয় রং। এই কয়টা বিষয় আমরা জানবো। তো শুরুতেই আছেন হচ্ছে আল আমিন। আপনি একটু কাইন্ডলি আপনার সম্পর্কে বলবেন, নাম, কই থাকেন, কি করছেন, আর কেন অ্যাডমিশন নিয়েছেন কোর্সটাতে, অ্যান্ড প্রিয় রং। দ্যাটস ইট। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলামিন। অ্যাডমিশন নেওয়া হয়েছে শিখবে সবাই ব্রাঞ্চ, বনানী ব্রাঞ্চ থেকে। সাভারে থাকে, ঢাকা সাভারে। আর ইন্টার সেকেন্ড ইয়ার আছি। আর পছন্দের রং বলতে গেলে রেড আর ব্ল্যাক। থ্যাংক ইউ আলামিন ভাই। তারপর আনন্দ মণ্ডল ভাইয়া যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম আসসালাম। আনন্দ মন্ডল থাকি মালিবাগে। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লাস্ট ইয়ার পড়ি সিএসসি তে। আর পছন্দের রং ব্ল্যাক আর গ্রিন। থ্যাংক ইউ ভাইয়া। হাসান রাশিক, যদি আমি ভুল না বলি, ভাইয়া একটু বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাসান রাশিদ। আমি মিরপুরে থাকি, দেশের বাসা চুয়াডাঙ্গা। আইটিতে পিএসসি কমপ্লিট করছি, তো এখনো পড়াশোনার ভিতরে আছি। আর সাথে ছোটখাটো ব্যবসা করি। আর ইউআইএক্স ডিজাইন, আমি মোশন গ্রাফিক্স এর কিছু কাজ শিখছিলাম ভাইয়া, সেজন্য এটার প্রতি একটা ইন্টারেস্ট এসছে যে ওই অ্যাডোবি দিয়ে যে ডিজাইন গুলো করা হয়, এই ডিজাইন গুলো শেখার জন্য ওকে। এটুকুই। জি, আপনার প্রিয় রংটা কি জানতে পারি? জি ভাইয়া, রয়্যাল ব্লু আর ব্ল্যাক। থ্যাংক ইউ। তারপরে আসেন আমাদের সাথে হাসিবুর রহমান, কাইন্ডলি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ হিজাবুর রহমান। আমার গ্রামের বাসা কুষ্টিয়া। আমি ঢাকা মিরপুরে থাকি। আমি রিসেন্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটি বিউটি থেকে ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করেছি। আর আমি অনেক দিন ধরেই আর কি ফ্রিল্যান্সিং এইটা শেখার জন্য আর কি চেষ্টা করতেছি, বাট পড়ালেখার একটু প্রেশারের কারণে শেখার সময় হয়ে ওঠে না। এখন একটু সময় পাওয়ার কারণে এদিকে একটু আসার, মানে এই বিষয়টা শিখা মানে নিজের পছন্দ থেকে আর কি। আমি অ্যাডমিশন নিয়েছি আপনাদের মিরপুর ব্রাঞ্চ থেকে। ওকে। হিজাব ভাই, আপনি হচ্ছে একটু কাইন্ডলি আপনার প্রিয় রংটা যদি বলতেন। জি, আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ। থ্যাংক ইউ ভাইয়া। তারপর ইমতিয়াজ ভাই, কাইন্ডলি একটু বলবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছি ভাই। আহ, ভাই আসে না এখন ওনার রিকোয়েস্ট, একটু কাইন্ডলি আবার দিতে বলেন। ক্লাসের লিঙ্কটা আমি মনে হয় দিছিলাম ওই যে ইয়া ভাইকে, একটু গ্রুপেও দিয়ে দিছি। ও আচ্ছা, গ্রুপে রিকোয়েস্ট করছে কিনা ভাই, আমি তো অ্যাডমিন অ্যাক্সেস দেয় নাই সাদ ভাই এটাতে। চাইলে জাহিদ ভাইকে একটু দেখতে, না না ওকে। আচ্ছা মাইক্রোফোনে হয়তো ইস্যুস আছে ইমতিয়াজ ভাইয়ের। আচ্ছা দেখি কী বলেছেন। হ্যাঁ শিওর ভাইয়া, আপনি মাইক্রোফোনটা অ্যাভেলেবেল হলে আমাকে বলবেন। তারপর মাজাহার আহমেদ, কাইন্ডলি একটু বলবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মাদসার উদ্দিন আহমেদ। আর আমি হচ্ছি আপনার সাথে আগেও ক্লাস করেছি, আপনি আমার মেন্টর ছিলেন গ্রাফিক্স ডিজাইনে। আচ্ছা কোন ব্যাচে আর ছিলেন ভাইয়া? আমি হচ্ছি 491 ছিলাম। আচ্ছা আর ভাইয়া আমি বর্তমানে আছি শ্রীমঙ্গল, আমার বাড়িতেই। পাশাপাশি ছোট একটা বিজনেস করছি। আর এই তো, আমার প্রিয় রং হচ্ছে কালো আর সাদা। থ্যাংক ইউ মাজাহার ভাই। তারপরে তোহা ভাই বলবেন কাইন্ডলি। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোহা। আমি টেক্সটাইলে বিএসসি করছি এবং পাশাপাশি জব করছি। নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি করছি আর ছোটখাটো একটা জব করছি টেক্সটাইলে। ওকে আর হুম, আর আমার প্রিয় কালার হচ্ছে হোয়াইট এবং নেভি ব্লু। থ্যাংক ইউ তোহা ভাই। রহমান লিরা, কাইন্ডলি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লীরা। আমি রিসেন্টলি এ লেভেলস শেষ করেছি। ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই, আমি একদম নিউ। বাট আমি এটা নিয়ে অনেক রিসার্চ করার পর আমার অনেক ভালো লাগছে, লাইক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তাই আমি এখানে জয়েন হয়েছি। অ্যান্ড আমার প্রিয় রং কালো। থ্যাংক ইউ লিরা আপু। তারপর রুবায়েত আবির। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রুবাই তাবিব। আমি ঢাকার গোপীবাগে থাকি। বর্তমানে আইইউবিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো আমার লাস্টের কিছুদিন আগে আমি গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইনের কোর্স করে কমপ্লিট করেছি একটা। তো এখানে আমার ইউআই ডিজাইনটা নিয়ে খুব ইন্টারেস্ট ফিল হয়েছে, তাই এখন আবার ইউআই ইউএক্স ডিজাইনে আর কি অ্যাডমিশন নিয়েছি। আর আমার প্রিয় রং হোয়াইট। থ্যাংক ইউ আবির ভাই। শাফায়েত রাফি, কাইন্ডলি একটু বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি শাফায়াত। আমি হচ্ছি কারেন্টলি স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আর ইউআই ইউএক্স ডিজাইনটা হচ্ছে আমার অনেক দিন থেকেই মানে ফ্রিল্যান্সিং এর দিকে একটু ইন্টারেস্ট ছিল। তো একটু ঘাটাঘাটি করার পর দেখলাম যে এটাতে একটু অনেক অপরচুনিটিস আছে, তাই এদিকে ইন্টারেস্ট। আর আমি কারেন্টলি হচ্ছে আপনার শহীদবাগ থাকি, রাজারবাগ শহীদবাগ। আর আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। থ্যাংক ইউ রাফি ভাই। সুমায়া শারমিন আদ্রিতা, কেউ সাদ্রিতা আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি আপু একটু বলবেন আপনার সম্পর্কে। আমি সিএসসি করছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আর আমার প্রিয় রং হলুদ। আমার ইউআই ইউএক্সটা শেখার ইচ্ছা অ্যাকচুয়ালি ভাইয়া, গ্রাফিক্স আপনার কাছে শিখেছি, সেখান থেকে ওটাকে একটু ফার্দার কাজটা আগাতে, গ্রাফিক্সের কাজটা আগাতে ইউআই ইউএক্স শেখা ইচ্ছা। গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। তানহা ওয়াকিল, কাইন্ডলি একটু বলবেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম তানহা ওয়াকিল। আমার বাসা পঞ্চগড়, আমি এখন বসুন্ধরায় থাকি। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ তে পড়তেছি, মার্কেটিং এ ফার্স্ট সেমিস্টার। ইউআই ইউএক্স ডিজাইন শেখার আসলে আমি নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী, তাই আর কি এটার প্রতি একটু আগ্রহ বেশি যাচ্ছে, সেটার জন্য এটা শুরু করা। আর আমার প্রিয় রং হচ্ছে সাদা। গ্রেট, থ্যাংক ইউ তানহা ভাই। পরবর্তীতে আমাদের সাথে জয়েন করেছিলেন আখি মারিয়াম। যদি অ্যাভেলেবল হয় আপনার মাইক্রোফোন, কাইন্ডলি একটু আনমিউট করে বলবেন আপনার সম্পর্কে। ইমতিয়াজ ভাই, যদি আপনার মাইক্রোফোন ঠিক হয় কাইন্ডলি আনমিউট করে বলবেন।
আচ্ছা, যদি ইস্যুস থাকে সেটা আপনি লিখে দিতে পারেন চাইলে আপনার সম্পর্কে ছোট্ট করে, আমি পড়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ যারা আমাদের সাথে জয়েন করেছেন, অ্যান্ড ওয়েলকাম করছি সবাইকে ওয়ান্স অ্যাগেইন। অ্যান্ড আমাদের অনেক লম্বা একটা পথ চলা হবে সামনে ইনশাল্লাহ, পরবর্তী বছর পর্যন্ত হয়তো আমাদের এই পথ চলা দীর্ঘায়িত হবে সব কিছু ঠিকঠাক থাকলে। অ্যান্ড আমি আপনাদেরকে আজকে যেহেতু ওরিয়েন্টেশন সেশন, সেই ক্ষেত্রে কোনো কিছু হয়তো পড়াশোনা করব না আমরা, বাট আমরা কি পড়তে চলেছি বা কী সম্পর্কে শিখবো, কী জানবো, সেগুলো ইনিশিয়াল যে টপিকগুলো সেটা নিয়ে একটু ব্রিফিং করে দেওয়া হবে আর কি, আউটলাইনটা বলা যায়। পাশাপাশি একটু বকর বকর করবো মাঝখানে কতক্ষণ ডিসকাশন, অ্যান্ড দেন আমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা নিব, অ্যান্ড ওগুলো অ্যান্সার হয়ে গেলে দেন আমরা কনক্লুড করবো আজকে। ওরিয়েন্টেশন সেশন সাধারণত আমরা কোনো কিছু শেখাই না, তবে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, বিভিন্ন ফ্যাক্টস শেয়ার করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কিছু ব্যাপার একটু এক্সপ্লেন করে দিই। যেহেতু অনলাইন ক্লাস, সেই ক্ষেত্রে অনেকেরই হয়তো অনলাইনে ক্লাস করার এক্সপিরিয়েন্স আছে, আবার অনেকের নাও থাকতে পারে। তো গুগল মিট প্ল্যাটফর্ম হয়তো অনেকে আগে থেকে ব্যবহার করেছেন বা করেন নাই, সো অনলাইনে কম বেশি আমরা সবাই হয়তো ইউজ টু। সো অনলাইন ক্লাসের মধ্যে যখন আমরা কোনো কিছু দেখাই তখন সাধারণত স্ক্রিন শেয়ার করেই দেখানো হয়, আর আপনাদের টোটাল ক্লাসটার রেকর্ড করা থাকবে এবং সেই রেকর্ডেড ভিডিওটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। কিভাবে পাবেন সেটা আমি বলে দিব। আর ক্লাস চলাকালীন আপনারা সবাই একটু চেষ্টা করবেন আপনাদের মাইক্রোফোন এবং ক্যামেরাটাকে অফ রাখার জন্য, এতে করে আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পাবেন এবং ব্যান্ডউইথ কম খরচ হবে এই ক্ষেত্রে। আর ডিস্টারবেন্সও তৈরি হবে না। অনেক সময় দেখা যায় ক্যামেরা যদি অন রাখা হয় কনসেন্ট্রেশন ব্রেক হয়, আর মাইক্রোফোনটা অন থাকলে নয়েজ ক্রিয়েট হয়, পরবর্তীতে যখন আপনারা রেকর্ডটা দেখবেন সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্স বা ডিস্টার্ব ফিল হতে পারে। সো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। যদি কিছু বলার থাকে আপনার, অবশ্যই আনমিউট করে ওটা আবার নিজ দায়িত্বে মিউট করে ফেলবেন। আচ্ছা, ইমতিয়াজ ভাই চ্যাট বক্সে লিখেছেন সিলেটে থাকেন উনি, ইউকেতে আছেন এখন, জব করেন অ্যান্ড স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, ইউআই ইউএক্স ডিজাইনে ইন্টারেস্টেড ছিলেন। ওনার ফেভারিট কালার হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েল, যেটা বলছিলাম, আমাদের ওভারঅল কোর্সের যে কারিকুলাম সেটা সম্পর্কে আমরা ডিসকাশনে যাব শুরুতেই, তবে তার আগে কিছু ব্যাপার আপনাদেরকে জানানো উচিত। ক্লাসের ব্যাপারে তো বললাম, ক্লাসগুলো কীভাবে আমরা মেনটেন করব, লাইক অনলাইন ক্লাস যেহেতু, সেক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মেনটেন করাটা জরুরি, সেটা বলা হয়েছে। আর আপনাদের ক্লাসের যে ভিডিও রেকর্ডটা থাকবে, সেই রেকর্ডটা আপনারা পাবেন হচ্ছে গুগল ক্লাসরুমের মাধ্যমে। সো গুগল ক্লাসরুমের আমি হচ্ছে আপনাদের যে গ্রুপটা তৈরি করা হয়েছে, ফেসবুক গ্রুপ, এটা আপনারা ইমেলের থ্রুতে পেয়েছেন এই গ্রুপের লিঙ্ক। সো এখানে আমাদের ক্লাস লিঙ্কও দেওয়া আছে। আজকে যে গুগল মিটের ক্লাস লিঙ্কটা, এইটার মধ্যেই আপনাদের পরবর্তী সবগুলো ক্লাস হবে। শিডিউলটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন, তবু একটু বলে দিচ্ছি। সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাদের ক্লাস, এবং এই লিঙ্কটাতেই সবসময় ক্লাস হবে যেমনটা বললাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন আরেকটা পোস্ট তৈরি করব, যেটা হচ্ছে আপনাদের যে রেকর্ডেড ভিডিওটার কথা বললাম, এই রেকর্ডেড ভিডিওটা আমরা যেখানে দিব সেটার ব্যাপারে বলছিলাম। সো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা পোস্ট করে দেওয়ার জন্য, যেটাতে আপনাদের সবার ইমেল অ্যাকাউন্টটা কাইন্ডলি একটু আপনারা লিখে দিবেন। আমি দেখি এই ফাইলটা নিতে পারি কিনা, জিআইএফ ফাইলটা। সবগুলো ব্যাচেরই মূলত আমি গুগল ক্লাসরুমের থ্রুতে মেনটেন করি, অ্যান্ড আপনাদেরটাও সেম। আচ্ছা, এটা সেভ করা যাবে না হয়তো। আপনারা যা করবেন, এখানটাতে যেই পোস্টটা আমি করব সেই পোস্টের কমেন্টে সবার মেইল অ্যাকাউন্টটা কাইন্ডলি একটু লিখে দিবেন। যদিও আপনাদের মেইল অ্যাকাউন্ট হয়তো আছে, বাট স্টিল যদি আপনি কোনো একটা সার্টেন মেইল অ্যাকাউন্ট থেকে ক্লাসরুমে জয়েন করতে চান, সেটা করতে পারেন। কজ অনেক সময় দেখা যায় আপনি হয়তো প্রফেশনাল মেইল মেনটেন করার জন্য আলাদা কোনো মেইল থাকতে পারে। যাই হোক, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেই মেইলটা আমাকে এখানে লিখে দেবেন, আমি একটু পোস্টটা করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। লেটস সি, ওই জিআইএফটা মনে হয় গুগল থেকে নিয়েছিলাম আমি, বা
ইমেজটা। Maybe this one. Yeah. Well, আমরা এখনই চাইলে করতে পারেন অথবা পরবর্তীতেও চাইলে করতে পারেন। কমেন্টে অবশ্যই আপনার মেইলটা দিয়ে দিবেন, আদারওয়াইজ ক্লাসরুমে আপনি অ্যাড হতে পারবেন না। ক্লাসরুমে যদি অ্যাড না হন সেক্ষেত্রে কিন্তু রেকর্ডেড ভিডিওটাও পাবেন না। অ্যান্ড কিছু কিছু অ্যাসাইনমেন্ট থাকবে যেগুলো কিনা আপনাকে ক্লাসরুমেই আমি প্রোভাইড করব এবং ওখানটাতেই আপনি সাবমিট করবেন। আচ্ছা, এটা প্রসেস হয়ে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন এটা। অ্যান্ড ক্লাসরুমের মধ্যে আমরা মূলত ক্লাসের ভিডিও সহ যত রিসোর্সেস থাকবে, ক্লাসে আমি যে সকল রিসোর্সেসগুলো আপনাদেরকে দেখাবো, পড়াবো, সেই কন্টেন্টগুলো গুগল ক্লাসরুমে আমি প্রোভাইড করব। ফেসবুক যে গ্রুপটা, এখানে দেওয়া হবে না। কিছু কিছু টাস্ক থাকবে এরকম যেগুলো ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে করতে হবে। সো ক্লাসরুম যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এটা আপনাদের জন্য ইজি হবে এবং আমরা মেনটেন করাটা ইজি হয় ওখানটাতে। ওকে, তারপর হচ্ছে একটু কিছু রুলস নিয়ে কথা বলি যেগুলো আপনাদের আগে থেকেই জানা উচিত। যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ কনসেন্ট্রেশন মেনটেন করা যায় এমন একটা প্লেসে বসে ক্লাস করার জন্য। আর আমি প্রেফার করি সবাই যদি পসিবল হয় না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, সর্বোচ্চটা চেষ্টা করবেন যাতে করে কম্পিউটার থেকে জয়েন করতে পারেন ক্লাসের মধ্যে। এতে করে আপনি ক্লিয়ার ভিশন পাবেন। ওয়াইড স্ক্রিনটাতে যদি আপনি দেখেন তখন প্রপারলি দেখতে পারবেন আর কি। অ্যান্ড চেষ্টা করবেন যেহেতু বাসায় বসে অথবা এমন একটা পরিবেশে থাকার জন্য যাতে কনসেন্ট্রেট করা যায়। এবং অনেক সময় দেখা যায় আমরা অনেক চালাক, তো খুব কনসেন্ট্রেশন সহকারে ক্লাস করি, গুগল মিটে ক্লাস চলতে থাকে, মিনিমাইজ করে দেন ফ্রেন্ডদের সাথে চ্যাট করা, তারপর খেলা দেখা অথবা লুডো খেলা, বহুত গুরুত্বপূর্ণ কাজ করি যেগুলো কিনা ইন ফিউচারে আমাদের ভবিষ্যৎকে রঙিন করবে। সো ওই কাজগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই বেনিফিটেড হবেন, খুব বাজেভাবে আর কি। আর যদি আসলেই প্রোডাক্টিভ ওয়েতে নিজের টাইমটাকে আপনি স্পেন্ড করতে চান তাহলে একটু কনসেন্ট্রেশনটা পে করবেন। যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, আমাদের জার্নিটা অনেক লম্বা হবে আর এই জার্নিতে সবাই টিকে থাকবে না, এটা অবভিয়াস। আপনি যদি টিকে থাকতে চান এবং নিজেকে একটু অ্যাক্টিভলি এখানে রাখতে চান, প্রমাণ করতে চান যে না আমি আসলেই শিখতে চাই, তাহলে আপনাকে একটু ওইভাবেই কনসেন্ট্রেশন পে করা লাগবে। আমি যে সকল কাজগুলো বুঝাবো বা করাবো সেগুলো আপনি চেষ্টা করবেন সর্বোচ্চটা দেওয়ার জন্য, তাহলে আপনি শিখতে পারবেন। যেহেতু অ্যাডমিশন নিয়েছেন এবং সময় ব্যয় করবেন বলে ডিসাইড করেছেন, তো এটা প্রপার ওয়েতেই আপনি ব্যয় করেন যাতে করে এখান থেকে একটা প্রোডাক্টিভ আউটপুট আসে। দিন শেষে যাতে আপনি বলতে পারেন না আমি পারি বিষয়টা, বা ক্লাসে যা দেখানো হয়েছে সেই বিষয়গুলো আমি শিখেছি ঠিকঠাক মতো। এটা তখনই সম্ভব হবে যখন নাকি আপনি ওইভাবে কনসেন্ট্রেট করবেন এবং ডিটারমাইন্ড থাকবেন। আর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক দিন ধরে তো পড়াচ্ছি মানুষকে বা ডিসকাস করতেছি বা নলেজ শেয়ার করি মানুষের সাথে। সো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু ব্যাপার একটু জাস্ট রিমাইন্ডার দিয়ে দিব যে সাধারণত এই ব্যাপারগুলো হয়। আমি বলছি না আপনাদের সাথেও হবে, সাধারণত এই ব্যাপারগুলো হয়। যেমন অনেক সময় ক্লাসে অ্যাবসেন্ট থাকা অথবা অ্যাসাইনমেন্ট টাইমলি না করা, তারপর কোনো কারণে যদি আপনার ক্লাস মিস হয়, রেকর্ডটা না দেখা, এরকম বেশ কিছু ইস্যুস তৈরি হয়। সো এগুলোকে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ মিনিমাইজ করার জন্য। আমি বলছি না আপনারা সব ক্লাসেই সবসময় সমান এফোর্ট দিতে পারবেন, এটা হয় না, কজ বিভিন্ন ইস্যুস তৈরি হতেই পারে। অ্যাক্সিডেন্টাল অনেক ইস্যুস তৈরি হয়। আমাদের একাডেমিক প্রেশার, জবের প্রেশার, পার্সোনাল লাইফের প্রেশার, অনেক ঝামেলা থাকে। সো ওটা অবশ্যই থাকবে, বাট আপনি অবশ্যই অফিসিয়ালি এগুলোকে একটু ডিল করবেন। আদারওয়াইজ আমাদের অফিসিয়াল একটা পেনাল্টি আছে, সেটা আপনাদের হয়তো ফেস করা লাগতে পারে। সো পেনাল্টিটা কি সেটা একটু বলি। যেমন আপনারা যদি ব্যাক টু ব্যাক 2টা ক্লাস উইদাউট এনি পারমিশন মিস করেন অথবা ব্যাক টু ব্যাক 2টা অ্যাসাইনমেন্ট মিস করেন, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ক্লাসরুমের অ্যাক্সেস অফ করে দিব, অর্থাৎ আপনি ক্লাসরুমে আর থাকতে পারবেন না। অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে অফিসিয়ালি কথাবার্তা বলে যদি মেন্টর অ্যাপ্রুভ করে তখন হচ্ছে আপনাকে হয়তো অ্যালাউ করা হবে। আর ফ্রিকোয়েন্টলি আমাদের সার্ভে হয়, প্রত্যেক মাসেই সার্ভে করা হয় যে মেন্টর কেমন শেখাচ্ছে, আপনি কেমন শিখতেছেন, মেন্টর কি ক্লাসে এসে আন্তাজি বকবক করে চলে যায়, আপনি কিছুই বুঝেন না, নাকি আদৌ পড়ায় কিছু, এই ব্যাপারগুলো একদম মন খুলে ওখানে লিখতে পারবেন এবং মেন্টর দেখতে পাবে না। সো এরকম ফিডব্যাক বোথ এন্ডেই থাকবে যাতে করে আমরা
বোথ এন্ডে উইন উইন একটা সিচুয়েশন তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য, অ্যান্ড আপনাদের কাছ থেকেও সেই আগ্রহটা আমরা প্রত্যাশা করব, যাতে করে আপনারা ওরকম আগ্রহ নিয়ে শেখেন এবং 100% এফোর্টটা দেন আর কি। আর যদি আপনি সামহাও এরকম পেনাল্টি ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই এটার সলিউশন আছে, কথা বললে আপনি হয়তো এটার রিকভার করতে পারবেন। সো এই পেনাল্টি ফেস না করার জন্য কি করণীয় আগে ভাগে আমি বলে দিচ্ছি। যদি কোনো ইস্যুস থাকে সেগুলো আপনারা আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানটাতে একটু পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে যা হবে, আমি এটা কনসিডারেশনে রাখবো অ্যান্ড আপনাকে চেষ্টা করব অফিসিয়ালি আপনার ব্যাপারে সুপারিশ করার জন্য, যে ওনাকে রিমুভ করেন না, উনি বলেছে ওনার প্রবলেম ছিল সেটা আমাকে জানিয়েছে। এটা বললে আপনাকে হয়তো কোঅর্ডিনেটর রিমুভ করবে না বা ওটার ব্যাপারে কোনো অ্যাকশন নেবে না। সো এরকম আর কি, আপনি ব্যাপারগুলো অবশ্যই প্রপারলি মেনটেন করলে কোনো ঝামেলা হবে না। যদি ইন কেস কোনো কারণে আপনার অ্যাসাইনমেন্ট করতে একটু ডিলে হয় বা ক্লাসটা আপনি প্রেজেন্ট না থাকতে পারেন, কাইন্ডলি একটু জানিয়ে দিবেন আমাকে। ইনবক্সে জানালে যা হবে, আমি হয়তো ভুলে যাব, ফ্রিকোয়েন্টলি অনেকেই ইনবক্সে কথা বলি আমরা, সেক্ষেত্রে এটা অবভিয়াসলি ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তবে আপনি যদি এখানে পোস্ট করে রাখেন ছোট্ট করে, জাস্ট কোন কারণে হচ্ছে ওইটা ফ্যামিলিয়াল ইস্যুস, অফিসিয়াল ইস্যুস, এগুলো জাস্ট বললেই হবে, এত ডিটেলসে যেতে হবে না। অল্প করে জাস্ট একটা হিন্টস দিয়ে রাখেন যে ভাই আমি এই কারণে কাজটা অথবা ক্লাসটা করতে পারিনি, সেটা বলে রাখলে আপনি পরবর্তীতে রেকর্ডটা দেখে অবশ্যই রিকভার করবেন, কাজগুলো অবশ্যই করে দিবেন, বাট একটু সময় নিতে পারবেন আর কি, এই হলো বিষয়। ওয়েল, আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিসকাস করব ফ্রিকোয়েন্টলি। আমাদের একটা ফেসবুক গ্রুপ যেমন এখানে আছে, তেমনি একটা মেসেঞ্জার গ্রুপও থাকবে। মেসেঞ্জার গ্রুপটার মধ্যে আমরা কথাবার্তা বলবো বিভিন্ন বিষয়ে। যদি কোনো কিছু বলার থেকে আমার বা কোনো রিসোর্সেস শেয়ার করা লাগে, সেগুলো মেসেঞ্জার গ্রুপে আমরা আর কি শেয়ার করব। আর যে কোনো ইস্যুস নিয়ে যদি কোনো ডিসকাশন প্রয়োজন হয়, ফ্রিকোয়েন্টলি দেখা যায় আমরা যখন কাজ করি কোনো বিষয় নিয়ে, সো ক্লাসের মধ্যে অনেকেই থাকবেন যারা কিনা টুকটাক বোঝেন কাজগুলো ভালো, এমন হতে পারে যে যারা কিনা আগে থেকেও হয়তো টুকটাক আইডিয়া রাখেন, অ্যান্ড সেই বিষয়গুলো আপনারা হয়তো, যারা একদমই নতুন তারা হয়তো গ্রুপে যদি কোনো ইস্যুস জানায় যে আমি এটা বুঝতেছি না, বা ক্লাসে হয়তো বলেছে বাট বুঝি নেই, বারবার রেকর্ড দেখতেছি তাও বুঝতেছি না, সেক্ষেত্রে আপনারা ওখানে জিজ্ঞেস করতে পারেন যে কেউ এই ব্যাপারটা নিয়ে আমাকে ক্লিয়ার করতে পারবেন কিনা বা বুঝেছেন কিনা। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনার অ্যাভেলেবেল টাইম থাকে তাহলে রেসপন্স করার, অ্যান্ড যদি না হয় সেক্ষেত্রে আমাকে মেনশন করবেন, আমিও ওই গ্রুপটাতে থাকবো। সো মোট কথা, আমরা প্রবলেম নিয়ে বসে থাকবো না, আমরা এটার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। আর আমি ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করি ভেঙে চুরে কথা বলার, অর্থাৎ যতটুকু খোলাসা করে একটা বিষয় বোঝানো যায়, যাতে করে পরবর্তীতে আর কোনো প্রশ্ন আপনাদের অ্যারাইজ না করে, বা হলেও এটা যাতে অত মেজর কিছু না হয়। তো যদি কনসেন্ট্রেশন পে করেন অবশ্যই আপনি শিখতে পারবেন ঠিকঠাক মতো আর কি। এই তো, এই ব্যাপারগুলো জানানোর ছিল, কিছু অফিসিয়াল ডিসকাশন। তো একটু গল্প করব আমি আপনাদেরকে নিয়ে, এবং গল্পের পরে আমি হচ্ছে আউটলাইনটা সম্পর্কে জানবো। আউটলাইনটা বলতে আমাদের সামনে যে বললাম লম্বা জার্নি, সেই লম্বা জার্নিটা প্রায় 6 মাসের হতে পারে, অ্যান্ড এই 6 মাস ব্যাপী আমরা কি করব, কাজটা কি হবে, সেগুলো নিয়ে আর কি কথাবার্তা বলবো। সো আমি একটু গল্প করতে পছন্দ করি, একটু ফ্লোর নিব আপনাদেরকে, যদিও বলছি অনেকক্ষণ ধরেই, বাট স্টিল আমি আরও কিছুক্ষণ বলবো আর কি। ইউআই ইউএক্স নিয়েই কথাবার্তা হবে। মরিয়ম আপু লিখছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, ঢাকায় থাকেন, ওনার ফেভারিট কালার পার্পল। ওকে, আপনার শেখার আগ্রহটা অবশ্যই ধরে রাখবেন। আমরা সবার কাছ থেকে জানছিলাম যে কেন শিখতেছে। মোট কথা সবাই স্কিল ডেভেলপমেন্টের জন্যই আর কি কোর্সে এনরোল করেছেন। আর একটা সময় ছিল, ধরেন মানুষ কোনো একটা জবের জন্য অথবা আপগ্রেড করে না, বিভিন্ন সময় মানুষ নিজেদেরকে। সো আপগ্রেড করার অনেক প্রসেস আছে, যেমন ধরেন 90s যদি কেউ থাকতো, 90s যে কিনা নতুন নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অ্যান্ড জবে ঢুকবে, অথবা স্টুডেন্ট, সে হচ্ছে কয়দিন পরেই জব টবে প্রফেশনাল লাইফে যাবে, সেক্ষেত্রে 80s 90s বা এটা ফ্রিকোয়েন্টলি সব যুগে যুগেই মোটামুটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে মানুষের মধ্যে ওই ডিমান্ডটা ছিল যে আমি কিভাবে নিজেকে সবার থেকে আলাদা করে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এমন কিছু একটা আমি জানবো যেটা কিনা আমাকে একটু আলাদা করে রিপ্রেজেন্ট করবে, বা কিছু একটা থাকবে যেটা নিয়ে আমি ব্রেনস্টর্মিং করতে পারবো ফ্রিকোয়েন্টলি, আমার মগজটাকে আমি খাটাতে পারবো। সো এই ক্ষেত্রে দেখা গেছে রিসোর্সের উপর ভিত্তি করে মানুষ বিভিন্ন কিছু করতো। যেমন ধরেন একটা সময় ছিল মানুষ ফ্রেন্ডদের সাথে খুব আড্ডা দিত,
এই সোশ্যাল মিডিয়া আসার আগে আর কি। যেমন আমার চাচা মামা ওনাদের জমানাটা যেটা ছিল 80s 90s-এর দিকে, ওনারা হয়তো একদম ইয়ং, এখন হয়তো ওনারা সোশ্যাল মিডিয়া বুঝে না, আমাদের কাছে এসে বলে এটা কি, কেমনে কি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও ফেসবুকে, তোমার আমি কেন পাঠাবো, আমি তোমার থেকে সিনিয়র। সো এরকম বিভিন্ন ফ্রিকোয়েন্ট রিসোর্সেস হয়তো ছিল বা এখনও আছে। সো ওই সময়টাতে ওনারা দেখা গেছে যে মানুষের সাথে অনেক কথা হইতো, চায়ের দোকানে এখন যতটা ঝড় উঠে তখন তার থেকে অনেক বেশি ঝড় হইতো, কালবৈশাখী ঝড় হইতো, মারামারিও লেগে যেত হয়তো এলাকায় এলাকায়। যাই হোক, ওরকম মানুষের মধ্যে ইন্টারাকশন কথাবার্তা হইতো বিভিন্নভাবে। এটা অনেকটাই কমে আসছে এবং মাধ্যমটা চেঞ্জ হয়েছে। এখন আমরা ওরকম গোল মিটিং বা কারোর সাথে এরকম ফ্রিকোয়েন্টলি কথা বলি না। আমার স্কুল লাইফে আমার একটা টিচার আমাদেরকে সাজেস্ট করতো যে তোমরা প্রতিদিন রুটিন করে বাসা থেকে বের হয়ে 1 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিবা। এতে করে যা হবে, তোমাদের নিজেদের মধ্যে বিভিন্ন ব্যাপার নিয়ে ফ্রিকোয়েন্ট আড্ডা, এটা কোনো পড়াশোনা নিয়ে না, মানে কথা বলবা, কথা বললে যা হবে তুমি এক্সট্রোভার্ট যে ব্যাপারটা সেটা থাকবে না। আর ওটা বোঝানোর জন্য ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এই ব্যাপারগুলো বোঝানোর জন্য বলছিল। সো এই ব্যাপারগুলো এখন আমরা এই জমানায় অনেক মিস করি। স্কুলে দেখা যায় যদি কেউ এডুকেশনাল ইনস্টিটিউটে যান, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ক্লাসরুমে যখন আমরা থাকতাম, যদিও ক্লাসরুম অনেক মিস করি এখন, পড়াশোনা শেষ, ক্লাসে কথা বললে টিচাররা বলতো এই কথা বলো কেন, বকা দিত, তাই না, ফিস ফিস করে তাও কথা বলতাম, একদম চুটায় আড্ডা হবে এরকম একটা অবস্থা। পিছনে বসতাম যাতে করে ধুমসে আড্ডা দিতে পারি, কথা বলতে পারি, মানে দুনিয়ার যত কথা আছে সব ক্লাসরুমে গেলেই মনে হয়, ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারলেই মনে হয় পৃথিবীর সাথে সবচেয়ে সুখের একটা বিষয় এটা। সো কথা শেষ হয় না, অনেক কথা। সো এই কথাবার্তা নিয়েও আমাদের আলোচনা যাবে, যেটা বলছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট বা এই ব্যাপারটা আর কি। সো ওই সময়টাতে মানুষ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সাথে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে এঙ্গেজ করতো। এর মধ্যে ধরেন শিল্পকলার সাথে অনেকে জড়াইতো, অনেকে হচ্ছে গান শিখতো, ইনস্ট্রুমেন্ট প্লে করা শিখতো, তারপর অনেক এক্সট্রা যত রকম কাজ করা যায়। সো হিয়ার কামস কম্পিউটার, হঠাৎ করে একটা রেভলিউশন আসলো কম্পিউটার বা এই ডিভাইসগুলো। তখন দেখা গেছে নতুন নতুন একটা ডিভাইস থাকলে বা কম্পিউটার থাকলে কারো বাসায় ফ্রেন্ডদের আড্ডার একটা অন্যতম আস্তানা হয়ে যেত ওই বাসাটা। অ্যান্ড ওখানে সব ফ্রেন্ডরা এসে বিকালবেলা বা কোনো একটা সময় ফ্রিকোয়েন্টলি কম্পিউটার একজন ইউজ করতো, সবাই হা করে তাকায় থাকতো কী হচ্ছে এটার ভিতরে। সো বাক্সর জমানা তো বহুত আগেই আসছে, লাইক ফ্রিকোয়েন্টলি যখন টেকনোলজির ক্রমবিকাশের শুরুর দিকে টেলিভিশন আসে, মানুষ যখন হা করে তাকায় থাকতো, হ্যাঁ কী জিনিস এটা, মানুষ দেখা যায় এটার ভিতরে, নড়াচড়া করে দেখি আবার মানুষ, অনেক ব্যাপার এক্সাইটিং ছিল। ক্যামেরা যখন আসে তখন তো ছবি দেখেই একটা মানুষের দেখা গেছে যে আমি এখানে দাঁড়ায় আছি, এই ছবিটা স্টিল একটা পিকচার হয়ে বের হচ্ছে, এটা আমি ফ্রেম করে বড় করে বাসা বাঁধায় রাখবো, যারা আসবে তারা দেখবে। সো এরকম বিভিন্নভাবে ছিল আর কি। যাই হোক, যেটা বলছিলাম মোট কথা যে মানুষের মধ্যে সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করার চাহিদাটা এটা থাকবে, ছিল এবং স্টিল আছে। সো আপনারা ওই ধ্যান ধারণা থেকেই এখানে একটু নিজেদেরকে সংযুক্ত করেছেন, যাতে করে এমন কিছু একটা আপনি শিখতে পারেন যেটা কিনা আপনি জানেন না। অজানা বিষয়কে জানার যে মজা, এটা আসলে সবাই উপলব্ধি করতে পারে না। অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলে একটা কথা আছে, যেখানে কিনা আপনি যদি ধরেন কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে এঙ্গেজ রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনার মস্তিষ্কের মধ্যে এমন কিছু আলতু ফালতু জিনিস আপনি নিয়ে পড়ে থাকবেন যেটা কিনা ম্যাসড আপ করে ফেলবে আপনার জীবনটাকে। সো তখন দেখবেন আপনি প্রোডাক্টিভ কিছু বলতে পারছেন না, করতে পারছেন না। সো কোথাও সময় অবসরে আছেন, সেই অবসরে হয়তো আপনি দেখা যায় কারো ব্যাপারে ব্যাকবাইটিং করতে হচ্ছে এবং কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে হচ্ছে, ফেসবুকে কিবোর্ডে যুদ্ধ করতে হচ্ছে, তুমসে ওখানে কমেন্ট টমেন্ট করে মানুষকে উড়ায় ফেলতে হচ্ছে, জিতছি একটা মুড নিয়ে আসতে হচ্ছে, কে কী করতে পারছে কী করতে পারে নাই সেটা নিয়ে নিজেকে একজন বিচারক হিসেবে দাঁড় করিয়ে দেওয়া যাচ্ছে। সো এরকম বহুত রকমের অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে চলে আসে, যেগুলো কিনা আমাদের যখন নাকি প্রোডাক্টিভ ওয়েতে নিজেদের সময় ব্যয় করার স্কোপ থাকে না, তখন এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক বেশি মাতামাতি করার সুযোগ পাই বা স্কোপ তৈরি হয়। সো আপনারা যারা একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করতে চান, অ্যাটলিস্ট যে না ভাই আমি এরকম এত আজারে সময় নেই, আমার দিন শেষে একটা লিমিটেড টাইম নিয়ে পৃথিবীতে আছি, হুট করে একদিন মৃতদেহ হয়ে যাবে আমার শরীরটা। সো ওই সময়টা আসার আগেই এখন একটু বাইচে নিই এবং বেঁচে যেহেতু আছি একটু ভালো মতোই বাঁচি, আফসোস যাতে না থাকে এরকমভাবে বাঁচতে চাই। সো ওই ব্যাপারগুলো যদি মাথায় আপনি ভালো মতো রাখেন, তখন দেখবেন যে ওই ফাও কাজে টাইম ইনভেস্ট করার থেকে প্রোডাক্টিভলি আপনি কীভাবে ইনভেস্ট করতেছেন সেই ব্যাপারটা নিয়ে কনসার্ন হতে হেল্প করবে। আর এই সময়টাতে বিশেষ করে আপনারা যারা আছেন, আমরা সবাই মোটামুটি বলা যায় কেউই অনেক বেশি বৃদ্ধ না, মোটামুটি এখনই সময় হাল ধরার, বা সামনে খুব শীঘ্রই আপনি হাল ধরবেন। সো হাল ধরা বলতে বোঝাচ্ছি ধরেন আপনি কোনো না কোনো একটা ফ্যামিলির পার্ট। সো হাল ধরা বলতে ফিনান্সিয়াল হাল না,
আপনি নিজেকে সাউন্ড করবেন মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি, এইটাই অনেক বড় একটা হাল ধরার পার্ট হবে। আপনি যদি নিজে একটু স্বাবলম্বী করতে পারেন অ্যান্ড নিজের প্রতি নিজের একটা গ্রিপ থাকে ইমোশনাল, মেন্টাল সব দিক থেকে, সেই বিষয়টাই বহুত কিছু। সো এই ব্যাপারগুলো এখনই সময়, আপনাদের উত্তম সময়, যেখানে কিনা আপনারা নিজেদেরকে একটু প্রস্তুত করবেন ইন দ্য লং রান বেটার ওয়েতে লাইফ লিড করার ক্ষেত্রে। সো লাইফ লিড করার জন্য অনেক রিসোর্সেস দরকার হয়, এর মধ্যে ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি অন্যতম একটা বিষয়। ওয়ার্কিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেক ওয়ার্কলোড চলে আসে বিভিন্ন জবের মধ্যে। সো এখন হচ্ছে ফ্রিডম পৃথিবীতে অনেক বেশি ওয়ার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, আর এটা বাড়বে ইন ফিউচার আরও। অ্যান্ড ওয়ার্কফোর্স দেখা যাবে মানুষ গতানুগতিক যেমন অফিস করে, অফিসে গিয়ে এই ব্যাপারটাও হয়তো আস্তে আস্তে রিডিউস হয়ে আসবে। অ্যান্ড এটা খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন বাড়তেছে এই ব্যাপারগুলো। আর টেকনোলজির ক্রমবিকাশে আপনাদের বিভিন্ন রকম ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ডিভাইসের মধ্যে ফাংশনালিটি মেনটেন করার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনস, এই ব্যাপারগুলো আছে। ওকে, যাই হোক, আমি একটু গল্পের মধ্যে ঢুকে যাই। সেটা হচ্ছে এতক্ষণ যেটা বলতেছিলাম, এটা একটু বুস্ট আপ করা, যে কেন আপনারা ক্লাসে মনোযোগ দিবেন বা শিখবেন প্রপারলি, সেই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বোঝানোর জন্য আর কি। সো এখন আপনাদেরকে আমি মূলত ইউআই ইউএক্স এইটা নিয়ে একটু গল্প বলবো। এই জিনিসটা আসলে কি, কেমনে কি হয়, এটার ভিতরে কি করে আসলে মানুষ। সো একটু আগে যা বলছিলাম এগুলোর সাথে আপনারা রিলেট করতে পারবেন, তবে এমন কিছু এখন আমি বলবো যেগুলো কিনা আপনারা হয়তো আগে কখনো এইভাবে ভেবে দেখেন নাই বা শুনেন নাই, বা শুনলেও হয়তো এইভাবে এরকমভাবে নাও শুনতে পারেন, বা সামহাও রিলেট করতে পারবেন আর কি। আমি গল্পের ছলেই বলবো যাতে করে সবাই ইমাজিন করতে পারেন। আর এটা খুবই মজার একটা বিষয়, বিশেষ করে যখন নাকি আপনি একজন মানুষ হিসেবে নিজেকে ভাবতে পারবেন যে আমি একজন মানুষ, এবং আমার চিন্তা শক্তি, ধ্যান ধারণা, এগুলা আমার অ্যাক্টিভিটিস বা আমার প্রতিদিনকার রুটিন মেনটেন করার মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করতে পারি। এই ব্যাপারগুলো খুব সুন্দর মতো আপনি বুঝতে পারবেন। পাশাপাশি একটা মানুষ কীভাবে চিন্তা করে, শুধুমাত্র আপনি নিজে না, আপনার আশেপাশে যে সকল মানুষগুলো আছে তারা কীভাবে চিন্তা করতেছে সেই ব্যাপারটাও আপনি বুঝতে পারবেন, এবং ওইটা নিয়েও আপনি কাজ করতে পারবেন। ইমপ্রুভ করার বা ইমপ্রুভমেন্টের যদি কোনো স্কোপ থাকে সেগুলো নিয়েও আপনি নিজেকে ইনভলভ করে সেটা মডিফাই করার চেষ্টা করতে পারবেন। যেমনটা আপনারা অলরেডি হয়তো জানেন, আদারওয়াইজ হয়তো কাউন্সেলিং পেয়েছেন বিভিন্নভাবে, যার কারণে আপনারা অ্যাডমিশন নিয়েছেন। ইউজার ইন্টারফেস অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিজাইন, সংক্ষেপে ইউআই ইউএক্স বলে। এইটা আসলে কি জিনিস বা এটা দিয়ে আসলে কি বোঝায়, এটা একটু খোলাসা করে বলছি। আমি জানি যদিও আপনারা বুঝেন, বাট স্টিল একটু বলি। সো মূলত ইউজার ইন্টারফেস বা এক্সপিরিয়েন্স ডিজাইনে যাওয়ার আগে এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ হিউম্যান কি বলা যায় লাইফে, বা আমরা মানুষ বা মানব সভ্যতা, যে ব্যাপারটা কবে থেকে এই ইউআই ইউএক্স ডিজাইনের ব্যাপারটা বা কনসেপ্টটা ছিল, এটা নিয়ে একটু জানা উচিত এনসিয়েন্ট ওয়েতে। সো আমরা সাধারণত যা শুনে অভ্যস্ত, যেমন মোবাইল অ্যাপ্লিকেশান, বিভিন্ন সফটওয়্যার, ওয়েবসাইট, এগুলোই মূলত ইউআই ইউএক্স ডিজাইনের কাজ, এগুলো নিয়েই মূলত কাজ করে ইউআই ইউএক্স ডিজাইনাররা। এরকম হয়তো আপনারা শুনেছেন বিভিন্নভাবে, অবশ্যই ভালোই শুনেছেন এবং ঠিকই শুনেছেন। সো ওখানে কনক্লুড করার আগে বা ওখানে সরাসরি জাম্প করার আগে আমি একটু আপনাদেরকে একটু ভাবার জন্য কিছু খোরাক দিব, যেটা কিনা আপনাকে চিন্তা করতে সাহায্য করবে। প্রথমত ধরেন একদম সৃষ্টির শুরুর দিকে মানুষের মধ্যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কথোপকথন হয়, এবং কথাবার্তা যে ব্যাপারটা, ইন্টারাকশন যেটাকে বলে আর কি। সো ইউআইভিএক্স ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইন্টারাকশন ডিজাইন। সো ইন্টারাকশন ডিজাইনটা কি সেটা নিয়ে একটু আমরা জানবো, তারপর সামনে আগাবো। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, মানুষ সহ পৃথিবীতে যত প্রাণীকুল আছে, অর্থাৎ জীবিত, যেইটার মাধ্যমে আমরা ডিফাইন করি যে এই জিনিসটা জীবিত, হ্যাঁ, একটা জিনিস সার্টেন থিং এটার ভিতরে থাকলে আমরা বলি যে হ্যাঁ এই বিড়ালটা, এই কুকুরটা বা এই ছোট্ট পতঙ্গটা অথবা এই মানুষটা জীবিত। সো এই লাইফ বা সোল বা একটা যাই বলি না কেন, এই জিনিসটা মূলত সব প্রাণীর মধ্যেই আছে। ইভেন স্ট্রাকচারাল দিক থেকে, ফাংশনাল দিক থেকে, বডি স্ট্রাকচারের কথা আমি মিন করছি আর কি, এবং ব্রেইনের ফাংশনালিটির দিক থেকে বলছি। এই জিনিসগুলোর দিক থেকে মানুষ একটু ভিন্ন, এবং একটু বলবো না, আমি অনেকটাই ভিন্ন, এবং মানুষের স্বার্থেই অন্যান্য যত রকমের আপনি ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডলি লাইফের মধ্যে যত রকমের রিসোর্সেস দেখেন, ম্যানমেড
অ্যান্ড ন্যাচারাল। ধরছি আমরা ন্যাচারাল রিসোর্সেসগুলোই, ম্যানমেডগুলো পরে একটু আমরা চিন্তায় আনবো। ন্যাচারাল যত রিসোর্সেস আপনি দেখেন সেগুলোকে মানুষ চাইলে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে বা ডিল করতে পারে, যে আমার মনে হচ্ছে এটাকে আমি একটু মডিফাই করে এইভাবে ব্যবহার করতে পারি, সে চাইলে করতে পারে এরকম। আর অন্যান্য প্রাণীকুল যারা আছে সবার মধ্যে এই ক্যাপাবিলিটিটা থাকে না। মানুষ যে এক্সেপশনাল সেটার একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে মানুষ এমন একটা প্রাণী, শুধুমাত্র মানুষ যারা কিনা ইন্টেলেকচুয়াল বিং এবং তারা পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং অন্যান্য প্রাণীগুলো ইন্টারঅ্যাক্ট করতে পারে, তবে মানুষের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে ইন্টারঅ্যাকশনে। মানে পরস্পরের সাথে যে কথোপকথন অথবা ভাবের আদান প্রদান যেটা হয় সেটার মধ্যে একটু ডিফারেন্স যদি আমি বলি, যেমন মানুষ পৃথিবীতে একমাত্র প্রাণী যারা কিনা রিডিং অ্যান্ড রাইটিং এই ক্যাপাবিলিটিটা তাদের মধ্যে আছে। লেখাপড়া বা পড়াশোনা বা মনের ভাব মুখে কথার মাধ্যমে প্রকাশ করা ছাড়াও লিখিত একটা রূপ এবং এটাকে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাওয়া, এই ব্যাপারগুলো চর্চাটা মানুষের মধ্যেই দেখা গিয়েছে। এছাড়া আরও অনেক এক্সেপশনাল ক্যাপাবিলিটি মানুষের মধ্যে ছিল, যেমন আগুনের আবিষ্কার, লোহার আবিষ্কার সহ অনেক কিছু। সো এই এক্সেপশনাল ব্যাপারটা আসলে একটু ভাবনার খোরাক যোগায় আর কি অনেকের ক্ষেত্রে। যেমনটা পড়াশোনার ব্যাপারটা, বিশেষ করে পড়াশোনা সব প্রাণী করতে পারে না, লিখতে এবং পড়তে পারে না সব প্রাণী। সো লিখতে পারা, একটু ইমাজিন করেন পৃথিবীর সব মানুষ লিখতেও পারে না, পড়তেও পারে না, এই লেখাপড়া বলে কোনো কনসেপ্ট নাই পৃথিবীতে। তাহলে আমাদের মধ্যে এবং বনের যে সকল পশুগুলো আছে এদের মধ্যে খুব বেশি দূরত্ব থাকতো না, আমরা হয়তো একই রকমভাবে চলতাম ফিরতাম। অ্যান্ড নলেজের যে ব্যাপারটা, নলেজ যে একটার পর একটা ক্যারি করা, দেখা গেছে মানুষ যে ফ্রিকোয়েন্টলি নিজেকে আপগ্রেড করতে পারছে, কারণ কি জানেন, ওই প্রিভিয়াস জেনারেশনের এক্সপিরিয়েন্সগুলো বুকিশ নলেজ আকারে গ্যাদার করা। সো পরবর্তী জেনারেশনের যারা আসে তারা ওই আগের মানুষ কী ভেবেছে বা তাদের থট প্রসেস কী ছিল, একটা সার্টেন বিষয় নিয়ে তারা কী ভাবতো, সেই ব্যাপারগুলো তারা সুন্দর মতো লিপিবদ্ধ করে রাখছে এবং নেক্সট যারা জেনারেশন তারা ওগুলো পড়ার মাধ্যমে নিজেদের মগজটাকে সমৃদ্ধ করতে পারছে। সো এইভাবে করে নলেজের যে ক্রমবর্ধমান বা বিকাশের যে ব্যাপারটা, এটা কিন্তু কন্টিনিউ হয়েছে জেনারেশন বাই জেনারেশন। সো এর জন্য বলা যায় আমরা অন্যান্য প্রাণী থেকে আলাদা, অ্যান্ড আমাদের ইন্টারাকশনটার মধ্যে একটু ভিন্নতা থাকে সাধারণত। সো ইন্টারাকশনের নিয়ে কথা বলতে গেলে বহুত কথা বলতে হবে, অ্যান্ড এবার ইন্টারাকশনটা মূলত কিসের বেসিসে হবে। আমি একজন মানুষ, আপনাদের মধ্যে যারা আছেন সবাই প্রত্যেকেই মানুষ, হ্যাঁ। আমাদের মধ্যে ভাবের আদান প্রদান কখন হবে, যখন নাকি আমাদের একজনের থেকে আরেকজনের মধ্যে কিছু চাওয়ার অথবা কিছু পাওয়ার থাকবে বা কিছু জানানোর থাকবে, তখনই কেবল এটা হয়। সো ধরেন আমরা যারা ক্লাসে আছি সবাই পৃথিবীতে শুধুমাত্র আমরা ক্লাসের এই কয়জনই আছি, আর কিছু নাই, মানুষের মধ্যে আর কেউ নাই। সাপোজ ইমাজিন দ্যাট আমরা ক্লাসে যারা আছি সবাই হচ্ছে কোনো একটা অঞ্চলে পৃথিবীর আমরা সবাই থাকি। সো কিসের বেসিসে আমাদের মধ্যে কথোপকথন অথবা ইন্টারাকশনটা হবে, সেই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করি, একটু ইমাজিন করবেন আপনারা যে আমরাই কিন্তু আছে আর কেউ নাই। সো এখন আমাদের সবার ফিচার কিন্তু একরকম হবে না, যেমন এক একজনের এক এক বৈশিষ্ট্য বা বিশেষত্ব থাকতে পারে। ধরেন তানহা ওয়াকিল ভাই যিনি, উনি একটু আগে যে বললাম পড়াশোনা বা এই ব্যাপারটা, সাপোজ উনি হচ্ছে এমন একজন ফিচার বা ক্যারেক্টারিস্টিক্সের মানুষ, উনি সারাক্ষণ খালি হচ্ছে মাটির মধ্যে কাঠি দিয়ে বা গাছের ডাল দিয়ে কী যেন একটা দাগাদাগি করে, অথবা পাথর নিয়ে মাটির কোনো যদি ইয়ে থাকে ওটার মধ্যে দাগায়, কি জালি মানে সে হচ্ছে ফ্রিকোয়েন্টলি এই জিনিসগুলো নিয়ে এঙ্গেজ থাকে বা বিজি রাখে নিজেকে। তারপর ধরেন সুমায়া আপু আছেন, সুমায়া শারমিন আদ্রিতা, উনি যা করেন, উনি হচ্ছে বিভিন্ন গাছের যে ছাল বাকলগুলো হয় এগুলো নিয়ে সে হচ্ছে সুতা তৈরি করতে পারে, এবং এইগুলো থেকে সে সুতা তৈরি করার পর একটা সার্টেইন ফর্ম অফ কার্পেট টাইপের কিছু একটা ইমাজিন করেন তৈরি করতে পারে সাপোজ। তারপর ধরেন আবির ভাই, ওনার একটা বিশেষত্ব আছে, সে খালি প্রাণীদেরকে নিয়ে, অন্যান্য যে সকল প্রাণী আছে ওগুলোর সাথে এঙ্গেজ থাকে, তার খালি ওই যে কোথায় ভেড়া আছে কোথায় হরিণ আছে ওদেরকে নিয়ে এসে সে বেঁধে রাখে বা ওদেরকে নিয়ে এসে খেলা করে সারাক্ষণ এবং ওদেরকে নিয়ে ডিল করে। সাপোজ কয়েকটা গরু ছাগলও ওনার হচ্ছে আশেপাশে কোথাও থেকে ধরে নিয়ে আসছে, ওদেরকে নিয়ে এসে ডিল করে সারাক্ষণ, খুব পছন্দ করে। দেন ধরেন অন্যান্য যারা আছেন এর মধ্যে মাঝহার ভাই, ইমাজিন করেন সে হচ্ছে একটু সমুদ্র উপকূলের কোথাও একটা থাকে এবং সেই উপকূলীয় অঞ্চলে
সে থাকতে থাকতে দেখলো যে ওখানেও একটা প্রাণী আছে যেটা কিনা পানির মধ্যে সারাক্ষণ খালি লড়াচড়া করে, এবং সেইটাকে সে ধরে সামহাও কালেক্ট করে আর কি, মাছ ধরে সাপোজ। সো প্রত্যেকে যার যে রোলটা দিচ্ছে একটু মনে রাখেন, পরে আমি ভুলে যাবো অবশ্য, জিজ্ঞেস করলে যাতে বললেন আর কি। তারপর হিসাবুর রহমান ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে ধরেন উনি ওনার যেখানে বাসস্থান এই জায়গাটাতে উনি একটু কাল্টিভেট করতে পছন্দ করে, দেখা যায় বিভিন্ন শস্য নিয়ে উনি ফ্রিকোয়েন্টলি এক্সপেরিমেন্ট করে, এবং উনি দেখা যায় ধান গম এগুলো হচ্ছে উৎপাদন করতে পারে। তারপর ধরেন আনন্দ মণ্ডল ভাই, উনি হচ্ছে বিভিন্ন রকমের পশুর যে চামড়াগুলো হয়, ওই যে মারামারি করে ওনারা বিভিন্ন সময় দেখা যায় পশুর চামড়া টামড়া পায়, ওগুলা থেকে বিভিন্ন রকমের শুজ অ্যান্ড স্টাফ, ব্যাগেজ এগুলো তৈরি করতে পারে সাপোজ। অ্যান্ড ধরেন তোহা ভাই, উনি হচ্ছে কোনো একটা কাজ করতে পারে, এর মধ্যে সাপোজ ওনাকে আমি একটা রোল দিলাম, উনি হচ্ছে সবাইকে ডিল করে, এখানে যারা আছে সব মানুষের মধ্যে ওনার হচ্ছে একটু দেখা গেছে যে ওনার স্বাস্থ্য ধরেন একটু বেশি ভালো, এবং উনি সবাইকে নিয়ন্ত্রণ করে, কেউ যদি মারামারি লাগতে চায় ওদেরকে থামায় দেয়, পিটায় সমান করে ফেলে। সো এরকম ধরেন বিভিন্ন ক্যাওয়াজটাস ধরেন ওই এলাকার নেতা আর কি সে, সাপোজ ইমাজিন করেন। সো আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম রোল নিয়ে আমরা বেঁচে আসি, কিসের বেসিসে আমাদের মধ্যে ইন্টারাকশন হবে। এখন কাকে জানি মাছ ধরার দায়িত্ব দিয়েছিলাম, মাঝার ভাই সাপোজ, হ্যাঁ ওনাকেই। সো উনি হচ্ছে সাপোজ সমুদ্রের উপকূলীয় অঞ্চলে মাছ টাছ ধরতেছে, হঠাৎ করে ওনার মনে হলো যে আমার একটু ভাত খাইতে ইচ্ছা করতেছে, আমাকে একটু বাঙালি হইতে ইচ্ছা করতেছে, মাছে ভাতে বাঙালি। সো উনি কার কাছে যাবে সেক্ষেত্রে? কে জানি ধান উৎপাদন করে? জি ভাই আমি। আচ্ছা, উনি হচ্ছে হিসাব ভাইয়ের সাথে ইন্টারেক্ট করবে, তাই না? কিসের বেসিসে? কজ ওনার মধ্যে একটা ওইরকম চাহিদা তৈরি হয়েছে, ওই জিনিসটা ওনার লাগবে, তাই উনি হচ্ছে ওনার সাথে ইন্টারাকশন করবে। সো ওনারা হয়তো বিনিময় প্রথা এখানে অ্যাপ্লাই করবে, একজন মাছ দিল একজন চাল দিল এরকম। সো এইভাবে করে ওনাদের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হলো। তো এক্সচেঞ্জের মধ্যে ওনারা প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতেছে, মানে উনি যেটা ওনার কাছে যেটা আছে ওই প্রোডাক্টটা উনি আরেকজনকে দিয়ে আরেকটা প্রোডাক্ট নিচ্ছে। সো এইভাবে করে বিনিময়ের প্রথা, এই বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে একটা পরিষেবার বিপরীতে আরেকটা পরিষেবা বা আরেকভাবে বেনিফিটেড হওয়ার যে বিষয়টা, এই জিনিসটার মাধ্যমে মূলত বিজনেস ফর্ম করে পৃথিবীতে। মানুষের এক একজনের এক এক রকমের স্কিল আছে বা এক একটা বিশেষত্ব আছে, বিভিন্ন ভৌগোলিক অবস্থান এবং হচ্ছে বৈশ্বিক বিভিন্ন রকমের কী বলা যায় এটাকে, প্রতিকূল পরিবেশের সাথে মানানসই হয়ে এক এক এলাকার মানুষ এক একভাবে বিশেষত্ব অর্জন করে থাকে, এবং এক এক এলাকায় এক এক ধরনের বিভিন্ন কাল্টিভেশনস হয়ে থাকে এবং অ্যানিমেলস অ্যাভেলেবল থাকে। যেমন আপনারা হয়তো শুনবেন, এটা কি বলা যায়, মধ্যযুগ বলা আই গেস, যখন নাকি মানুষ ফ্রিকুয়েন্টলি জাহাজ নিয়ে বাণিজ্য করতো, সিন্দাবাদের জাহাজ টাইপের ওরকম থাকতো, এবং ভারতীয় উপমহাদেশে মানুষ আসতো কজ এইটাতে মশলা অনেক ভালো পাওয়া যেত, এছাড়া আরও আনুষঙ্গিক অনেক ব্যাপার ছিল। আবার তুর্কি অথবা ওই মিডল ইস্টের দিকে মানুষ যাইতো, ওখানটাতে দেখা গেছে যে পশমি বিভিন্ন কাপড় চোপড় ওগুলোর জন্য ওই এলাকাটা বিখ্যাত ছিল। সো যে সকল মানুষগুলো মানে যেই সকল এলাকাগুলো মানুষ এক্সপ্লোর করতে পেরেছে, ওই এলাকা ভিত্তিক রিজিওনাল বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তাদের মধ্যে হচ্ছে বিশেষত্ব ছিল, তারা ওই জিনিসটা ভালো উৎপাদন করতে পারতো। অন্যান্য এলাকার মানুষ ওখানে ট্রাভেল করতো এবং ওই প্রোডাক্টটা পারচেস করে তাদের এলাকায় নিয়ে যেয়ে সেল করতো। এভাবে করে মূলত বিজনেসের আরও মডিফিকেশান আমরা দেখেছি, এবং এভাবে করে করে বিজনেসটা মেনটেন করার ক্ষেত্রে মানুষ দেখা গেছে যে প্রোডাক্টের বিনিময়টা একটা সময় পরে ইররিলেভেন্ট হয়ে গেল। তো বিনিময়টা সবসময় দেখা যায় সবার সব কিছু দরকার হয় না। সো মাঝার ভাইয়ের ধরেন হচ্ছে ওনার মাছ ধরতে পারে, ওনার চালের প্রয়োজন হচ্ছে, সো ওনার ক্ষেত্রে দেখা গেছে যে মাঝে মধ্যে ওই একটু শুজ পরতে ইচ্ছা করলো, বা উনি সামহাও একটা চামড়ার ব্যাগ রাখতে চায় নিজের সাথে, যাতে ওইটার মধ্যে মাছ টাছ রাখতে পারে বা কিছু একটা সামহাও ধরেন অন্য কিছু একটা প্রয়োজন হলো। সো উনি হয়তো আনন্দ ভাইকে বা অন্য কাউকে অ্যাপ্রোচ করলো যে আমার মাছের বিনিময়ে ওইটা নাও। সো ওনাদের মধ্যে ওনারা বললো যে আমি মাছ দিয়ে কী করবো, আমি মাছ খাই না, আমি তো ওই মাংস খাই, মাছ টাছ আমার ভেজিটেরিয়ান, বা আমি এই মাছ মাংস কিছুই খাই না, ভেজিটেরিয়ান। সো এই ক্ষেত্রে উনি তো গিট্টু খায় যে ভাই হ্যাঁ আমার তো চামড়া পাচ্ছি না, বিকজ আমার যারা চামড়া ব্যবসায়ী তারা আমারটা নিচ্ছে না। সো এরকমভাবে বিভিন্ন কারণে বিনিময় প্রথাটাও দেখা গেছে একটা সময় একটু ডিফিকাল্ট হয়ে গেছে, এটা দ্বারা সবার সব নিডস ফুলফিল হচ্ছে না। হিয়ার কামস কারেন্সি, অ্যান্ড এই ক্ষেত্রে দেখা গেছে যে কারেন্সি হিসেবে
এমন কিছু নিয়ে আসলো যেগুলো কিনা কারেন্সি নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, আমি যতটা পারা যায় সংক্ষেপে বলি। কারেন্সিটা একসময় ছিল ধরেন বিভিন্ন কয়েন, মেটাল কয়েন, এর মধ্যে গোল্ড হচ্ছে সবচাইতে প্রিসাইজ মেটাল, অ্যান্ড এটা সহজে নষ্ট হয় না, যুগান্তরে এটা টিকে থাকে এবং ক্ষয়ও হয় না, এই জন্য এটাকে ধরা হচ্ছে ওর কারেন্সি হিসেবে আর কি। অ্যান্ড গোল্ডের কয়েন দিয়ে মানুষ একটা সময় এরকম বিনিময় করতো। তারপর সিলভার ছিল, অ্যান্ড এরকম বিভিন্ন কী বলে ব্রাস বা দস্তা টাইপের বিভিন্ন রকমের কয়েন অ্যাভেলেবেল ছিল, এগুলো মানুষ ফ্রিকুয়েন্টলি ইউজ করতো। অ্যান্ড দেন আসলো ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, পৃথিবীর পুরো রুলিং সিস্টেম উলটপালট হয়ে দেন এখন যে কারেন্সিটা আপনারা দেখেন সব কিছু এখন ডিজিটাল মানির দিকে ফর্ম করতেছে বা এগিয়ে যাচ্ছে। ক্যাশলেস পৃথিবী হয়তো সামনে আসতে চলেছে। একটা সময় মানুষ টনকে টন গোল্ড ওটের পিঠে অথবা ঘোড়ার গাধার পিঠে নিয়ে ঘুরতে হইতো, বা একটা থলে রাখতে হইতো মানি ব্যাগ বা একটা পচ টাইপের যেটার ভিতরে গোল্ডের কয়েন রাখবে। অ্যান্ড এখন হয়তো মানুষ ওটা কাগজের নোট রাখে। অ্যান্ড দেন ইন্টেন্সিভ ভ্যালু আদৌ আছে কিনা এটা নিয়ে ভিন্ন আলোচনা, বাট ওইগুলো এখন মানুষ কারেন্সি হিসেবে ইউজ করতেছে। একটা সময় আসবে মানুষের হাতে হাতে ফোন এবং ফোনের মধ্যে ওয়ালেট, ডিজিটাল ওয়ালেট, অ্যান্ড ওটা তারা ইউজ করতেছে। কাউকে কোনো রকম ক্যাশ দিতে হচ্ছে না, সবাই যার যার ওয়ালেটগুলো জাস্ট কিউআর কোডে স্ক্যান করার মাধ্যমে পে করতেছে অ্যামাউন্ট লিখে লিখে। এই তো এরকম আরও ইনফ্রাস্ট্রাকচার হয়তো ডেভেলপ হবে, ফিনান্সিয়াল বিভিন্ন ফিনটেক অ্যাভেলেবল হবে সামনে। সো বিজনেসটা কীভাবে ফর্ম করতেছে ফ্রম ভেরি বিগিনিং, একদম এনশিয়েন্ট আমল থেকে, সেটা আপনারা হয়তো একটু ইমাজিন করতে পারছেন। সো এইটার ফলে যা হলো, আপনাদের একজনের সাথে যে আরেকজনের ইন্টারাকশান, এইটার বেসিস হলেও যে হচ্ছে বিজনেস। অ্যান্ড বিজনেস ছাড়াও নিজেদের মধ্যেও ওরকম ইন্টারাকশান হয়। আমি একটু বিজনেসের ব্যাপারটা কেন বললাম, কজ আমাদের এখানটাতে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া উচিত। আমরা যখন নাকি ইউজারের কথা ভাববো, ইউজাররা কি করে? ইউজাররা কোনো না কোনো প্রোডাক্ট কনজিউম করে তার জন্য, বা ব্যবহার করে আর কি, তার জন্য ওনাদেরকে ব্যবহারকারী বা ইউজার বলা হয়, তাই না? সো ব্যবহারকারী যারা আছেন ওনাদের অভিজ্ঞতাটা কেমন হচ্ছে কোনো সার্টেন পরিষেবা গ্রহণ করে অথবা প্রোডাক্ট ব্যবহার করে, সেইটা নিয়ে আগে থেকে রিসার্চ করা বা যাতে বাজে এক্সপিরিয়েন্স না হয় সেদিকে নজরদারি করা, এর জন্য আর কি আমাদের এই জিনিসগুলো একটু রেলেভেন্ট বিভিন্ন ক্ষেত্রে। সো বিজনেস যখন কেউ ফর্ম করে তখন মূলত একটা ইন্টারাকশান হয়। ইন্টারাকশানটা মূলত যা হয় একজন মানুষের সাথে আরেকজন মানুষের ইন্টারাকশান, মাঝখানে হচ্ছে এটা বিজনেস পারপাসে হয়ে থাকে। সো এই ইন্টারাকশানটা অবশ্যই ভালো হবে না মন্দ হবে সেটা ডিপেন্ড করে যারা পরিষেবা প্রদান করতেছে সেইটা ভালো না মন্দ এটার উপর ভিত্তি করে আর কি। সো অবশ্যই আপনার যাতে প্রোডাক্টটা ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। আগে থেকেই ইউজাররা কী ধরনের বিষয় চাহিদা সম্পন্ন বা কোন বিষয়গুলো তারা এক্সপেক্ট করে সেই ব্যাপারটা নিয়ে আপনাকে একটু কনসার্ন হইতে হবে। অ্যান্ড আপনি যখন নাকি কারো কাছ থেকে কোনো কিছু কিনবেন অবশ্যই তাকে এর বিনিময়ে আপনি কারেন্সি থ্রোতে পেই করবেন, তাই না? সো সেই পেমেন্টটার মধ্যে আপনি সবচেয়ে কম পে করে সবচেয়ে বেশি কী পাবেন বা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন কীভাবে সেদিকেও একটা নজর থাকবে। সো কম্পারেটিভলি একটা কম্পিটিটিভ প্রাইসও আপনি হয়তো মেনটেন করে পারচেস করার একটা বিহেভিয়ার বা হ্যাবিট থাকতে পারে, বা ওইটার একটা ডিমান্ড থাকে অল্প দামে বেশি কিছু পাওয়ার। সো এই যে বিজনেসগুলো ফর্ম করতেছে একটা ব্যবসার মধ্যে মূলত মানুষ যা সেল করে, ব্যবসার সাথে একটা অন্যতম বিষয় জড়িত সেটা হচ্ছে সেল বা সেল জেনারেট করা। আপনি যদি বলেন আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসায়ী, বাট আমি হচ্ছে কোনো সেল জেনারেট করি না, সেটা আসলে হাস্যকর দেখায়। প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রত্যেকটা বিজনেসম্যান সেল জেনারেট করে। তো কি সেল করে অ্যাকচুয়ালি? সেল করাটা দুইটা বেসিসে হতে পারে। হয় সে প্রোডাক্ট সেল করবে, বিভিন্ন রকমের প্রোডাক্ট, এটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট। অ্যান্ড আরেকটা হচ্ছে সার্ভিস। হয় সে প্রোডাক্ট সেল করবে, যদি কেউ বলে যে আমি বিজনেস করি তাহলে তুমি হয় প্রোডাক্ট সেল করবা না হয় সার্ভিস সেল করবা, এই দুইটার একটা তুমি সেল করবা। তো সার্ভিসটা হয়তো মানুষ চোখে দেখে না সামহাউ, বাট ওই সার্ভিসটা মানুষ নিয়ে থাকে বিভিন্নভাবে। সে আপনারা যে ফোনগুলো ইউজ করেন এগুলো প্রোডাক্ট, একটা তো প্রোডাক্ট অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম আপনারা যে সিম কোম্পানিগুলো থেকে সিমগুলো পারচেস করেন সেগুলো হচ্ছে একটা সার্ভিস নিচ্ছেন আর কি। বিনিময়ে হয়তো একটা চিপ বা একটা ছোট্ট সিম আপনার ফোনে আছে। এছাড়া অনেক রকমের বিষয় আছে যেগুলো কিনা আমরা চোখে দেখবো না, বাট ওখান থেকে আমরা সার্ভিস নিচ্ছি এডুকেশনাল পারপাসে। এই যে আপনার কাছ থেকে আপনারা শিখতেছেন, নলেজ শেয়ার করা হচ্ছে, এগুলো হয়তো এরকম চোখে দেখা যাচ্ছে না, বাট সামহাও আপনার
একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এরকম কিছু বিষয় পরিষেবা আর কি দেয়া। সো প্রোডাক্টের ক্ষেত্রে আমি আবার দুইটা ক্যাটাগরি করলাম, যেমন ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট বলতে কি বোঝায় এবং ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো কিনা চোখে দেখতে পারবেন, আপনি ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, একটা আকার আকৃতি আছে, সেগুলোকে বলা যায় ফিজিক্যাল প্রোডাক্ট আর কি। আপনার চোখের সামনে আপনি যা কিছু দেখতেছেন এই প্রত্যেকটা কোনো না কোনো প্রোডাক্ট, হ্যাঁ, হয় আপনি পারচেস করেছেন অথবা সামহাও আপনার প্রিভিয়াস জেনারেশনে কেউ পারচেস করছে। সো এরকম আপনি একটু ইমাজিন করেন, একটা মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় বা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের আগে থেকেই তাকে সেন্টার করে বিজনেসের বিভিন্ন স্কোপ ফর্ম হতে থাকে। একটা বেবি যখন জন্মগ্রহণ করে, ও কী পরবে, ও কী খাবে, বেবি ফুডসগুলো নিয়ে একটা ইন্ডাস্ট্রি কিন্তু মানে দাঁড়িয়ে গিয়েছে অলরেডি পৃথিবীতে এক্সিস্টিং। অ্যান্ড এজ বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন নিডস থাকে, এবং সেই নিডসগুলো ফুলফিল করার জন্য আমাদের দেখা যায় বিভিন্ন রকমের প্রোডাক্ট পারচেস করতে হয়, তাই না? সো একদম জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত আমাদের এই পৃথিবীতে যদি আমরা লিভিং বিং হিসেবে, মানুষ হিসেবে বেঁচে থাকি, তাহলে কোনো না কোনো প্রোডাক্টের ভিতর দিয়ে বা কোনো না কোনো প্রোডাক্ট পারচেস আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি টার্জান হয়ে যাবেন, বনে বাদরে ঘুরবেন এবং ওরকম লাইফ লিড করবেন, যেটা কিনা এখন মাদাগাস্কার আই গেস একটা জায়গাতে এখনও অ্যাভেলেবল, কিছু ফ্রিকোয়েন্ট মানুষ পাওয়া যায়, ওখানে কেউ যাইতেই পারে না, ওরা ওদেরকে মেরে ফেলে। যাই হোক, ওরকম সভ্যতার ক্রমবিকাশে আমরা এখন অবশ্যই একটা সিভিলাইজড সোসাইটিতে বসবাস করি, এবং যেমনটা আমি বলতে চাচ্ছি বা যেই পয়েন্টটা মেক করতে চাচ্ছি, আপনি আপনার চারোদিকে যেদিকে তাকাবেন এখন, আপনি ছাড়া পৃথিবীতে আপনার বডি আর আপনার শরীর থেকে শুরু করে চারোদিকে যা কিছু আছে সব কিছুই দেখা যায় মেন মেড কোনো না কোনো প্রোডাক্টের অংশ হিসেবে আপনি নিজেকে ওরকম আপনার সারাউন্ডিংস করা আর কি। সো এই প্রোডাক্টগুলো যারা তৈরি করে তাদের কাছ থেকে আপনি পারচেস করতেছেন, অ্যান্ড এগুলো ফিজিক্যাল হতে পারে, অ্যান্ড অনেক সময় দেখা যায় সার্ভিস যদি কোনো কিছু নিয়ে থাকেন আপনি, সেগুলো হয়তো আপনি ওরকম দেখতে পাচ্ছেন না, বাট নিচ্ছেন। হিয়ার কামস ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট তো পৃথিবীতে আছেই অনেক রকমের, আপনার আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট বলা যায়। ডিজিটাল প্রোডাক্ট বলতে বর্তমান যে ডিজিটাল জমানা, এটার মধ্যে আপনার যে সকল ডিভাইসগুলো আপনারা পারচেস করেন, সেই ডিভাইসের ভিতরে রান করার জন্য ডিভাইসটা, যেমন কিছুক্ষণ আগে আমরা কম্পিউটারের স্টার্টিং নিয়ে বলছিলাম, 90-এর দশকে বা 80-এর দশকে হয়তো বাংলাদেশে ছিল না কম্পিউটার। 90-এর দশকে যখন কম্পিউটার আসে তখন মানুষ খুব এক্সাইটেড ছিল, কী আসছে দেখে আসি, কম্পিউটারে কেমনে কী করে, মুস্তফা গেম খেলে, ওয়াও সেই জিনিস, এরকম ওইগুলো হচ্ছে মানুষ দেখতো, এবং ফ্রিকুয়েন্টলি ওই জিনিসগুলো নিয়ে এক্সাইটেড ছিলাম আমরা, অ্যান্ড অনেক কাজ করা যেত। অ্যান্ড এইটা ক্রমবিকাশের মাধ্যমে এখন বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থায় আসছে, অ্যান্ড মোবাইল ফোনের কথা তো আছেই। সো এই সকল ডিভাইসগুলো রান করার জন্য বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয়। বিভিন্ন সফটওয়্যারের মধ্যে মোস্টলি আমরা সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরকম দেখে থাকি। ডিভাইসের ক্ষেত্রে যদি বলি, কম্পিউটারের ক্ষেত্রে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পৃথিবীতে অনেক জনপ্রিয় সিস্টেম সফটওয়্যার অ্যাভেলেবল, যদি অনেক বেশি অপশন নাই, বাট মোস্টলি আমরা হয়তো উইন্ডোজ বা মাইক্রোসফট ব্যবহার করে থাকি, অথবা ম্যাক অপারেটিং সিস্টেম, অথবা লিনাক্সও আছে, এরকম সিস্টেম সফটওয়্যারগুলো অ্যাভেলেবেল। এছাড়া আরও অনেক রকমের আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো প্রয়োজন হয় আমাদের বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন পারপাসে আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার পিসিতে ইনস্টল করে রাখি। অ্যান্ড মোবাইলের ক্ষেত্রেও তাই হয়, আপনি অ্যান্ড্রয়েড ইউজ করবেন অথবা iOS, অথবা আর কি আছে মনে পড়ে না বা জানি না আমি, হুয়াওয়ে কি আলাদা কোনো আসছে, যাই হোক এরকম বিভিন্ন ফোনের জন্য চায়নাতে হয়তো বিভিন্ন এরকম সিস্টেম সফটওয়্যার অ্যাভেলেবেল হতে পারে। সো আমাদের পৃথিবীতে এই প্রোডাক্টগুলোর মধ্যে ডিজিটাল প্রোডাক্ট বলতে বোঝায় যে সকল ডিজিটাল আপনারা ডিভাইসগুলো ইউজ করেন, সেই ডিভাইসগুলোর অভ্যন্তরে আমরা যেই সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজ করি অথবা সিস্টেম সফটওয়্যার বা সফটওয়্যার নর্মাল ইউজ করে থাকি, সেগুলোকে মূলত ডিজিটাল প্রোডাক্ট বলা হয়। সো বর্তমান পৃথিবীতে বিজনেস এমন একটা পর্যায়ে চলে আসছে, কেউ যদি বলে যে ভাই আমি ভালো বিজনেস করতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড রুল করতে চাই বিজনেস করে, বাট আমি কোনো ওয়েবসাইট খুলবো না, আমার কোনো অনলাইন এক্সিস্টেন্স থাকবে না, হোয়াট ডু ইউ থিঙ্ক, কতটুকু এটা ফ্লারিশ করা পসিবল? ইজ ইট পসিবল এবার যে কেউ বললো যে আমি অনলাইনে কোনো এক্সিস্টেন্স রাখবো না, বাট আমি চাচ্ছি সারা পৃথিবীব্যাপী বিজনেস করবো, ইজ ইট পসিবল? নট পসিবল।
সো আমরা পৃথিবীতে সবাই এটা ইমাজিন করতে পারি, এই জমানায় কখনোই সম্ভব না যে কোনো একটা বিজনেস নিজেকে অনেক বড়োভাবে এক্সপ্লোর করবে কিন্তু সে কোনো অনলাইনের তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। সো এইভাবে আর কি পৃথিবীতে আমাদের ডিজিটাল প্রোডাক্টের চাহিদাটাও দিনকে দিন অনেক বেড়ে যাচ্ছে। সবাই মোটামুটি তাদের বিজনেসটাকে অনলাইনেও গ্রুম করার জন্য বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিষেবা, অথবা বিভিন্ন ফিজিক্যাল প্রোডাক্ট সেল করার জন্য মানুষ ডিজিটাল প্রোডাক্ট দরকার হয়। সো কোনো না কোনো বিজনেসের ক্ষেত্রে দেখা যায় ওয়েবসাইট লাগে, কারো কারো মোবাইল অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়, কারো কারো ডেডিকেটেড সফটওয়্যার প্রয়োজন হতে পারে, এই তো বিভিন্ন রকমের সার্ভিসেসগুলো হয়ে থাকে আর কি। সো আপনারা হয়তো শুনেছেন বা শুনে থাকবেন যারা ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করে তাদেরকে প্রোডাক্ট ডিজাইনারও বলা হয়। সো প্রোডাক্ট ডিজাইনার বলা হয় এই কারণেই, কারণ তারা বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করে। যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, ইউআই ইউএক্স ডিজাইনাররা সাধারণত বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করে, তাই না? যার কারণে আপনাদেরকে প্রোডাক্ট ডিজাইনার হিসেবেও অ্যাড্রেস করা যেতে পারে। তবে প্রোডাক্ট ডিজাইনের টার্মসটা একটু ইলাবোরেটেড করে বা আরেকটু ডিপে যদি যান, সেক্ষেত্রে যারা কিনা ফিজিক্যাল প্রোডাক্ট ডিজাইন করে, সে ক্লোদিং ব্র্যান্ডস যেগুলো আছে তাদের ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে তাদের বিভিন্ন ড্রেসের কালেকশন, মেন ওমেন কিডস এরকম। তারপর যারা কিনা ফোন তৈরি করে তাদের ক্ষেত্রে ফোনের স্ট্রাকচার কেমন হবে না হবে, ডিজাইন কী হবে না হবে, সো ওদের এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করে ওরাও কাইন্ডা প্রোডাক্ট ডিজাইনার। অ্যান্ড ওনাদের ক্ষেত্রে ওনারা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ডিজাইনার। অ্যান্ড ওনারা ইঞ্জিনিয়ারদের সাথে সরাসরি হয়তো যারা কিনা ডেভেলপার বা ইঞ্জিনিয়ার এরকম তাদের সাথে কমিউনিকেট করার প্রয়োজন পড়ে ফ্রিকোয়েন্টলি। সো এই হলো বিষয়। আমরা আশা করছি কিছুটা বুঝতে পেরেছেন যে আমাদের এই প্রোডাক্ট ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন এটা কি বা কেমনে আসছে, কই থেকে আসছে বা কি দরকার। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এটা কি আপনারা বুঝতে পারছেন, বোধগম্য, নাকি অনেক বেশি টাফ মনে হয়? বুঝতে পারছি ভাইয়া। বুঝছি। গ্রেট। ওয়েল, এই ছিল মোটামুটি বকর বকর অনেকক্ষণ করলাম। এবার হচ্ছে একটু আপনাদের কারিকুলাম কি হবে না হবে, সামনে আপনারা কি শিখবেন এটা নিয়ে একটু আমরা ডিসকাস করব। যদিও ওরিয়েন্টেশনে সব কিছু বোঝানো পসিবল না, বাট কি করতে চলেছি আমরা একটু আইডিয়া পাবো আর কি অ্যাট এ গ্লান্স। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন, আমি একটু ফ্লোর দিচ্ছি, অনেকক্ষণ কথা বললাম তো, কারো কিছু কনফিউশন তৈরি হলে বা প্রশ্ন থাকলে কাইন্ডলি বলবেন। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। বলেন হাসান ভাই। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদিও এখন আমরা গাইডলাইনে যাইনি, তারপরেও মানে কিউরিওসিটি থেকে মাথায় আসলো যে জিনিসটা আমরা ডিজাইন নিয়ে কাজ করব, বাট ধরেন যে আমরা ওয়েবসাইট বা অ্যাপস ডিজাইন যেটা নিয়ে কাজ করি, এই মাত্র কি আমি ইউএক্স দিয়ে কি শুধু ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এই দুইটা তিনটার ভিতরেই সীমাবদ্ধ, নাকি চাইলে আমি যে কোনো ডিজাইনের নিয়ে কাজ করতে পারবো? যেমন ধরেন আমি গ্রাফিক্সে মানে ফটোশপে বা ইলাস্ট্রেশনে আমি যে কোনো ডিজাইন তৈরি করতে পারতেছি, তো ইউএক্স ডিজাইনের ক্ষেত্রেও কি সেই এক সব ধরনের কাজ কি আমরা করতে পারবো? ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আপনি শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ছাড়াও ইউএক্স রিসার্চ যে ব্যাপারটা, সেইটার মধ্যে আপনি অনেক কিছু রেলেভেন্ট পাবেন যেটা কিনা শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েবসাইট এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। ডে টু ডে লাইফে আপনার অনেক কাজে লাগবে এই ব্যাপারটা। ইভেন আপনি অন্য যে কোনো ফিল্ডে কাজ করেন না কেন, আপনার পার্সপেক্টিভ অথবা আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে অনেক ক্ষেত্রে। কজ ইমাজিনেশন বা চিন্তার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাদের অনেক বেশি প্রখরতা পাবে এই ক্ষেত্রে যদি আপনি এই সময়টার মধ্যে বা এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যান বা এই জিনিসগুলোর মধ্যে স্টাডি করেন আর কি। মানুষের মনোভাব বোঝা, মানুষ কী চায় এবং তাদের কোন জিনিসটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি করবে, শুধু মানুষের কেমন হবে তা না, আপনার নিজের ক্ষেত্রেও কোন এক্সপিরিয়েন্সটা আপনার জন্য ভালো, আপনি কী করতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো ভালো মতো ইন ডেপথ রিয়েলাইজ করতে পারবেন, পজিটিভ নেগেটিভ ব্যাপারটা নিয়ে ভাবতে পারবেন, একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে পারবেন আর কি, মানসিকতা কেমন হওয়া উচিত। ওভারঅল এক্সপিরিয়েন্স ডিজাইন নিয়ে যখন আপনি কাজ করবেন, অনেক ফাস্ট একটা ফিল্ড এটা, এবং এইখানটাতে লিমিটেশন নাই, লিমিটলেস আপনার ইমাজিনেশন যতটুকু কাজ করে ওই পর্যন্ত আপনি যেতে পারবেন। আর ইউআইটা সাধারণত ইন্টারফেসের মধ্যে যেহেতু সীমাবদ্ধ, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি বা এই ক্ষেত্রেও আপনার ইমাজিনেটিভ ফিল্ড আছে, ক্রিয়েটিভ টাস্ক বা কাজ যারা করে তাদের ক্ষেত্রে দেখা যায় ফ্রিকোয়েন্টলি
অনেকভাবে আইডিয়া জেনারেট করা লাগে। সো বোথ এন্ডেই আপনি নিজেকে মানে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার একটা ইয়ে থাকবে। সে আপনি আজকে কোনো একটা কাজ করলেন, এটা থেকে বেটার কাজ করার একটা অপরচুনিটি থাকবে। এখানে এন্ডিং বা এটাই সীমাবদ্ধ এমন কিছু না, দুইটা ফিল্ডেই নিজেকে ফ্লারিশ করার আপনি পর্যাপ্ত সুযোগ পাবেন, বা ইমাজিন করা বা ওটা নিয়ে কাজ করার অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ পাবেন আই গেস। ইয়া ওকে ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আহ, ধরেন যে আমি যতটুকু রিসেন্ট ঘাটাঘাটি করছি ইউএক্স ডিজাইনে, মানে নিজের থেকে নিজে যতটুকু পারছি ভাই, হুম তো সেইখান থেকে আমার আরো দুইটা বিষয় মাথায় এসেছে, আমি যে অ্যান্সারটা পাইনি বিধায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি। হুম যে হচ্ছে আমরা ইউএক্স ডিজাইনটা যখন করব বা করলাম, ধরেন আমরা করছি, এখন করার পরে সেটা ওয়েবসাইট ডিজাইনটা নিয়ে আমি কথা বলি। তো ওয়েবসাইট ডিজাইন তো চাইলে আমরা ইলাস্ট্রেশন বা অ্যাডোবি ইনডিজাইন দিয়েও করতে পারি। এর পার্থক্য হচ্ছে ইলাস্ট্রেশনে আমরা একটা পেজ নিয়ে কাজ করছি, ইনডিজাইনে আমি একের অধিক নিয়ে পেজ কাজ করতেছি। তাহলে এই দুইটার সাথে, ইনডিজাইন এবং ইলাস্ট্রেশনের সাথে আহ, এর পার্থক্যটা কি, ইউআই এর পার্থক্যটা কি? এবং এবং আমি ধরেন একটা এই মানে ইউআই দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, ডিজাইন করার পরে ওইটা কিভাবে হচ্ছে আপনার কোডিং দ্বারা যুক্ত করে, মানে ওয়েবসাইটটা কিভাবে কোডিং এর সাথে সংযুক্ত করে, এবং কেন হচ্ছে আপনার ইলাস্ট্রেশন দিয়ে বানাইলে সেটা যুক্ত করা সম্ভব হয় কি হয় না? আমি প্রশ্নটা ডিড ইউ বুঝাইতে পারছি মিন ভাই? ইনডিজাইন অর এডোবি এক্সডি, হুইচ ওয়ান? অ্যাডোবি এক্সডি। আপনি ইনডিজাইন সফটওয়্যারের কথা বললেন, আপনি কি ইনডিজাইন সফটওয়্যারকে মিন করেছেন নাকি অন্য কোনো সফটওয়্যার বলতে চাচ্ছিলেন বাট ইনডিজাইন না না বলে না ফেলছেন? না না ভাই, আমি ইনডিজাইনের কথাই বলছি। ধরেন আমি আরে শিওর বলতেছি যে যে ইনডিজাইনটা এই ইউআই এর পারপাসে ইউজ করা হয়? না 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 না, আমি সেটা বলি নাই ভাই। আমি আচ্ছা, বলছি যে যেমন ইলাস্ট্রেশনেও তো আমরা একটা ডিজাইন করতে পারি, ওয়েবসাইটের একটা মানে কভার ইন্টারফেস পেজ তৈরি করতে পারি। ইন্টারফেস তৈরি করতে পারি, সেটা কিন্তু আমরা ইনডিজাইনেও পারি। হুম পার্থক্য যে ইলাস্ট্রেশনে আমরা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করি, আর ইনডিজাইনে একের অধিক নিয়ে কাজ করতে পারি। হুম ঠিক আছে ভাই, এখন আমার মেন প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমি একটা ডিজাইন তৈরি করলাম ইলাস্ট্রেশন বা ইনডিজাইন যে কোনো একটা দিয়ে করলাম, আর হুম একটা ডিজাইন তৈরি করলাম ইউআই দিয়ে, সেটা ফিগমা হোক বা এক্সডি হোক। সেক্ষেত্রে যখন আমরা ওয়েবসাইটটা বানাবো, এই ইন্টারফেস তৈরি করার পরে সেই ইন্টারফেসটা কিভাবে কোডিং এর সাথে যুক্ত করা হয় ফিগমার বা এক্সডি দিয়ে যখন বানানো হয়, হুম হুম। আর আমি যখন ইলাস্ট্রেশন এবং ইনডিজাইন দিয়ে বানাচ্ছি, তখন কি ওয়েবসাইটে কোডিং করার সময় এই ডিজাইনটা কি যুক্ত করা যায়? ওকে, আমি অ্যান্সার করি, দেখি কতটুকু ক্লিয়ারলি অ্যান্সার করতে পারি। আপনি যেটা বলেছেন সেটা আমি বুঝতে পারছি কিনা সেটা আপনি অ্যান্সার থেকেই বুঝতে পারবেন, জাস্টিফাই করেন, জি সমস্যা জি নেই। হ্যাঁ, অবশ্যই। সো জি জি। মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভিজুয়ালি যে সকল ডিজাইনগুলো করা হয় এটা তো বিভিন্ন সফটওয়্যারে করা যায়। আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ সুইটের বিভিন্ন সফটওয়্যার থেকে এগুলো করতে পারি, ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, এক্সডি, অনেকগুলো অ্যাভেলেবেল আছে। যে কোনো একটাতে একটা ভিজুয়াল স্ট্রাকচার আমি দাঁড় করাতে পারি। অ্যান্ড জি ভাই। এইটা আমরা যখন কনভার্ট করি একটা লাইভ সার্ভারে, আই মিন একটা ওয়েবসাইটকে যখন আপনি একদম রেসপন্সিভ ওয়েতে ডেভেলপ করে ফেলবেন, সেটা একটা ভিন্ন কথা, কোডিংয়ের মাধ্যমে যেটা করা হয়। সো সাধারণত আমরা যারা নাকি ওয়েব ডেভেলপার তারা কোডিংটা নিয়ে কাজ করে, আর ফ্রন্ট এন্ডে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার চোখের সামনে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন সফটওয়্যারের থ্রুতে তৈরি করা হয় আর কি, শেপ ক্রিয়েট করা, টাইপোগ্রাফি এগুলো ইউজ করে। সো ডিজাইনাররা যা করে, এটার আকৃতিটা কেমন হবে, কোথায় কী কালার থাকবে না থাকবে, টাইপোগ্রাফির ব্যবহারটা কেমন হবে, এই বিষয়গুলো মেনটেন করে। আর যারা কিনা ডেভেলপার তাদের কাজটা হচ্ছে এই যে পিছনের দরজায় এই যে এগুলো ভক্কর চক্কর কী জানি দেখা যায়, এগুলো বুঝি না কিছু, এরকম বিষয়গুলো হচ্ছে ডেভেলপাররা করে থাকে, রাইট? সো এইটা পুরোটাই ভিন্ন একটা জগৎ, আর আপনি যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা ভিন্ন জগৎ আর কি। মানুষের আপনি বলতে পারেন যে শরীরের মধ্যে হাত থাকে, পা থাকে, এরকম আপনি সামনে থেকে দেখতে পারেন, কিন্তু হাতের ভিতরে নার্ভাস সিস্টেম কেমন থাকে বা ওখানকার টিবিয়া ফিবুলা নাকি কি বলে এটা, টেইলার, আমি ভুলে গেছি ওই হাড়গুলোর নাম কি, এগুলা কিভাবে কাজ করে, হাতের মধ্যে নার্ভাস সিস্টেম সহ ব্লাড সার্কুলেশন কেমন হয়, হার্ট থেকে কিভাবে ব্লাড সার্কুলেট করে,
এইগুলা কিন্তু সবাই আমরা চিন্তা করতে পারবো না, যারা ওই ব্যাপারে শুধুমাত্র স্পেশালিস্ট, রাইট, লাইক যারা ডক্টর, তারা ওইটা ইমাজিন করতে পারবে, কজ বিশেষভাবে ওনারা ওইটা নিয়ে পড়াশোনা করছে। সো আমরা হয়তো একটা মানুষের ওরকম ইন্টারফেসটা সাধারণত আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ইন্টারফেসটাই দেখি, বাট এটার ব্যাক এন্ডে কী কাজ করতেছে এগুলো নিয়ে বিশেষভাবে যারা পড়াশোনা করে বা যারা নাকি ডেভেলপার, তারা খুব ভালো মতো রিলেট করতে পারবে বা বুঝতে পারবে। সো আপনি আমি যদি একজন ডেভেলপার হই, তখন সুন্দর মতো আমাদের মাথায় এগুলো খেলবে কীভাবে কাজ করে। এটা হলো একটা। আর একটা বিষয় হচ্ছে যে লিঙ্ক করা যায় কিনা বা সামহাও এটা কেমনে কী করে। এক্ষেত্রে আসলে আমাদের যেটা ডিজাইন করা হয় সরাসরি এইটাকে আমরা অনেক সময় কোডিং করে লাইভ সার্ভারে কনভার্ট করাটা চ্যালেঞ্জিং হয়, ক্ষেত্র বিশেষে করাও যায় না। সব ডিজাইনকে আপনি কনভার্ট করতে পারবেন না, কজ একটা সীমাবদ্ধতা আছে কোডিং ল্যাঙ্গুয়েজের। যেমন ডাক্তাররা যখন কাজ করে কোনো একটা, সাপোজ কারো একজনের হার্টের সমস্যা, ব্লকেজ তৈরি হয়েছে, সো সেখানে হয়তো রিং পরাইতে পারবে, ডক্টর একটা সীমার মধ্যে থাকতে পারবে। এখন ধরেন কোনো একটা মানুষের হার্টে রিং, তারপর হচ্ছে কিডনিতে ড্যামেজ, চোখে সমস্যা, মগজে সমস্যা, ব্রেনে ঝামেলা, একদম পুরা বাজে অবস্থা। সো ওনাকে হয়তো ডক্টর বলবে আপনার এক্সপায়ারি ডেট আর 4-5 দিন আছেন, বেঁচে থাকবেন, তারপর আল্লাহ হাফেজ, দোয়া করেন, ক্ষমা টমা চায় নেন সবার কাছ থেকে, আপনার কিছু করার নাই, এমন বলে না অনেক সময়। সো ক্রিটিক্যাল সিচুয়েশন আপনারা ডিজাইনের মাধ্যমে হয়তো দেখতে পাবেন, অনেক ধুমধারাক্কা ডিজাইন থাকে যেগুলো কিনা দেখে মনে হয় ওয়াও সেই ডিজাইন, কিন্তু এটারে কনভার্ট করতে গেলে ডেভেলপারের জীবন বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। সো আমরা মূলত যা কিছু রিপ্রেজেন্ট করি ভিজুয়ালি সব কিছুই কোডিং করে ম্যাক্সিমাম টাইম দেখা যায় এটাকে লাইভ সার্ভারে কনভার্ট করা যায়। ক্ষেত্র বিশেষে কিছু প্রতিকূলতা থাকে, কজ এটার কোডিং ল্যাঙ্গুয়েজ বা ওই জিনিসটা অনেক সময় সাপেক্ষ এবং একটু ডিফিকাল্ট হয়, চ্যালেঞ্জিং হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ফিগমা নামে যে সফটওয়্যারটা আছে, আমরা আমাদের কোর্সে যেটা ব্যবহার করব, ফিগমা সফটওয়্যার একটা দারুণ কাজ করা যায়। সেটা হচ্ছে আপনি যে কাজটা তৈরি করতেছেন ইন্টারফেসের মধ্যে, সেইটারই একটা লাইভ সার্ভারের মধ্যে এটা কেমন দেখা যাবে সেরকম একটা প্রোটোটাইপ আপনি দেখতে পাবেন। অ্যান্ড এটা খুবই ইন্টারেস্টিং, আমরা খুব শীঘ্রই এটা দেখবো আর কি। প্রোটোটাইপিংয়ের মাধ্যমে আপনি ডিজাইন করবেন হয়তো একটা ক্যানভাসের মধ্যে, একটা হোয়াইট সাদা কাগজের মধ্যে বলা যায় আপনি ডিজাইন করতেছেন, অ্যান্ড ওটার আউটপুটটা কেমন হবে সেটাও দেখতে পারবেন অ্যাট দ্য সেম টাইম। তার জন্য দেখবেন অনেক সময় মানুষ ডাবল স্ক্রিন ইউজ করে, যাতে করে একটাতে কাজ করে একটাতে ওটার প্রিভিউ দেখে। কোডাররা বিশেষ করে অনেক সময় 3টা স্ক্রিনের প্রয়োজন হয়, কাজ ওরকম। ওয়েল, এই কাজটা মূলত করা হয় যখন নাকি আপনি ফিগমাতে ইউজ করবেন, তখন এই বেনিফিটটা পাবেন। বাট অ্যাডোবি যে সকল সফটওয়্যারগুলো আছে, এক্সেপ্ট অ্যাডোবি এক্সডি, বাকিগুলোতে এটা অ্যাভেলেবল না। প্রোটোটাইপ এক্সডিতে প্রোটোটাইপ করা যেত, যদিও এখন এক্সডি আসলে এক্সপায়ার্ড হয়ে গেছে। এক্সডি বলতে এখন কিছু নাই পৃথিবীতে, আছে বাট ওইটা হচ্ছে আপনার অফিসিয়ালি আর এক্সডি অ্যাডোবি থেকে আপগ্রেড করা হচ্ছে না বা লঞ্চ করতে দেওয়া হচ্ছে না বা ইনস্টল করতে দেওয়া হচ্ছে না, কজ ফিগমা যে সফটওয়্যারটার নাম বললাম সেটা অ্যাডোবি কয়দিন আগে কিনে নিয়েছে। এই হলো বিষয়। আশা করছি যতটুকু ক্লোজ অ্যান্সার করা যায়। আপনি কি বুঝতে পারছেন আদৌ বা অ্যান্সার পেয়েছেন? জি জি ভাইয়া, ভাইয়া শেষ একটা প্রশ্ন ছোট্ট, সেটা হচ্ছে যে ভাইয়া, এই যে আমি তো মোশন গ্রাফিক্সে কাজ করি ভাইয়া টুকটাক। ধরেন আমাকে কেউ একটা এআই ফাইল দিল, এআই ফাইল থেকে মোশন গ্রাফিক্সে আমি কাজ করতে পারি, সেক্ষেত্রে করতে পারবো। তো সেক্ষেত্রে যখন আমি ফিগমা বা এক্সডি যেহেতু বাদ দিলেন, তারপরেও জানার জন্য প্রশ্ন, যে এক্সডি তে যদি আমি একটা ডিজাইন তৈরি করি ইউআই, সেই ফাইলটা নিয়েও কি আমি মোশন গ্রাফিক্স এইতে কাজ করতে পারবো? আচ্ছা, ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইলগুলোর যে এক্সটেনশন হয় এসভিজি অথবা ইপিএস অথবা এআই, রাইট, এটা নিয়ে আপনি কাজ করেন। জি 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 জি। ফিগমাতে এক্সডিতে এসভিজি ফাইল সাপোর্টেড, সো আপনি এখান থেকে এসভিজিগুলো এক্সপোর্ট করে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, করা যাবে। থ্যাংক ইউ স্যার। ওয়েল, আমরা তাহলে একটু, আর কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি বলবেন। আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আউটলাইনটাতে কী কী আছে, কয় মাস ব্যাপী আমাদের আউটলাইন, কী শিখবো না শিখবো এগুলো সম্পর্কে একটু বেসিক ডিসকাশন করব। আর কিছু কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ক্লাসরুমে অ্যাড হইতে হবে প্রথমত। ক্লাসরুম ছাড়া কোনো গতি নেই, সামনে যা যা হবে দুনিয়াদেরিতে, মানে আমাদের ক্লাসের মধ্যে সব কিছু এই ক্লাসরুমে আপলোড করা হবে। অবশ্যই এটাতে অ্যাড হয়ে যাবেন। আর অ্যাড হওয়ার প্রসেস হচ্ছে মেইলটাকে এখানে কমেন্ট করা। আপনাদের সবার অ্যাকাউন্টগুলো আমি জিমেলগুলো নিয়ে ক্লাসরুমে আপনাদেরকে ইনভাইট করব। আজকে যেমন আপনারা মেইল পেয়েছেন অফিসিয়ালি এবং মেইলের মাধ্যমে ফেসবুক গ্রুপটার সন্ধান পেয়েছেন, ঠিক এমনি করে আমি আপনাদের এখানে যে মেইলটা দেওয়া আছে সেই মেইলটার মাধ্যমে আরেকটা মেইল পাবেন এখানে, যেটাতে ক্লাসরুমের অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে। এবং ওখানে কি করা হবে,
এই যে ক্লাসটা যে রেকর্ড হয়েছে না, এই টোটাল ক্লাসের রেকর্ডগুলো, সামনে যত ক্লাস হবে সবগুলোর রেকর্ড ইনশাল্লাহ আমরা ক্লাসরুমেই প্রোভাইড করব। ইনফ্যাক্ট আমরা ক্লাসে যে সকল রিসোর্সেসগুলো শেয়ার করব সেগুলো ক্লাসরুমের মাধ্যমেই দেওয়া হবে। কিছু কিছু আপনাদের অ্যাসাইনমেন্টও ক্লাসরুমের মাধ্যমে সাবমিট করতে হবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লাসরুমে অ্যাড হওয়াটা। আরেকটা হচ্ছে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আমি ক্রিয়েট করব সেখানটাতেও আপনাদেরকে অ্যাড করে দিব। সো যারা যারা গ্রুপে আছেন সবাইকে আমি চেষ্টা করবো অ্যাড করার। অনেক সময় ফেসবুকে আপনাদের সাথে অ্যাড না থাকলে ফ্রেন্ড লিস্টে, সেক্ষেত্রে অ্যাড করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা চাইলে পরস্পরের সাথে অ্যাড হয়ে যেতে পারি ফেসবুকে, যাতে করে আমি সহজে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করতে পারি। এই হলো বিষয়, আপনারা এটা করে ফেলবেন টাস্কগুলো, এখানে কমেন্ট করবেন অ্যান্ড ফেসবুকে অ্যাড হয়ে যাবেন, আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব। এই হলো বিষয়। আমি আবার ফ্লোর দিব, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন শেষের দিকে। সো আপাতত একটু আউটলাইনটা দেখি। আপনারা হয়তো আমাদের ওয়েবসাইটে দেখেছেন, আউটলাইন সম্পর্কে জেনেছেন, তবুও জাস্ট আমি একটু ব্রিফ করি যে কী কী আছে, মূলত আমরা কী কী দেখবো এখানটাতে। অনেক বড় একটা জার্নি, এখানটাতে প্রায় 6 মাসের মতো লেগে যায়, 5.5 মাসের কোর্স। তো আপনারা একটু ধৈর্য সহকারে এবং নিজেদের সাথে কমিটেড থাকবেন যে আমরা অবশ্যই ভালো মতো কাজটা শিখতে চাই, অ্যান্ড যত চ্যালেঞ্জেসই আসুক সেগুলোকে ওভারকাম করে দিন শেষে আমি নিজের নামের পাশে একজন প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে ডেজিগনেশন অ্যাড করতে চাই। ওরকম একটা টার্গেট নিয়ে দেন আগান। ওয়েল, ওরিয়েন্টেশন সেশনটা আজকে হচ্ছে, যেটা আপনারা করতেছেন এখন। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়াশোনা শুরু করব কালার নিয়ে। সো যেটা হয়, ডিজাইনের পার্ট যেহেতু ইউজার ইন্টারফেসটা, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের কিছু বেসিক প্রিন্সিপাল আপনাদেরকে আমরা শিখিয়ে নিব। কালার থিওরি, টাইপোগ্রাফি, এগুলো নিয়ে পড়াশোনা করব আমরা। দেন আমরা ইউআই ডিজাইন নিয়ে কাজ শুরু করি সাধারণত, অ্যান্ড ইউআই ডিজাইনটা আমরা একটা সার্টেন সফটওয়্যারের মাধ্যমে করব, সেটা হচ্ছে ফিগমা সফটওয়্যার। তার আগে কালার থিওরি অথবা টাইপোগ্রাফি নিয়ে স্টাডি করার ক্ষেত্রে আমরা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম হয়তো ব্যবহার করব। অ্যান্ড দেন আমরা ইউএক্স রিসার্চে চলে যাই, যেখানে কিনা আমরা একটা কমপ্লিট প্রোডাক্ট ডিজাইন করি ফ্রম জিরো টু একদম লঞ্চ ফেজ পর্যন্ত। অ্যান্ড এই ক্ষেত্রে কীভাবে করা যায় সেই ব্যাপারটা আমরা জানবো। একটু আগে যেমনটা বলছিলাম যে আপনাদের ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন সম্পর্কে যেমনটা ধারণা আপনারা পেয়েছেন। সো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কিভাবে একটা কমপ্লিট ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করা যায় সেই ব্যাপারটা এই কোর্স জুড়ে শিখবেন। তো এই ক্ষেত্রে ইউএক্স রিসার্চ করা, ইউআই ডিজাইন করা, আনুষঙ্গিক সবগুলো টপিক আমরা ইনশাল্লাহ কভার করবো আর কি। সো কোন কোন স্টেপের মাধ্যমে কোন টপিকটা কি, একটু জাস্ট নামগুলো আমরা যতটুকু এক্সপ্লেন করা যায় করে দিচ্ছি। কালার থিওরিতে মূলত কালারের পড়াশোনাগুলো আমরা করব। একটা ডিজাইনের কিছু মৌলিক বিষয় থাকে, আপনি পৃথিবীতে যত ডিজাইনে দেখেন না কেন, ভিজুয়ালি স্ট্যাটিক অথবা মোশন, যে কোনো ধরনের ডিজাইনের মধ্যে প্রাইমারিলি 3টা এলিমেন্ট থাকে। এটা ফ্রিকোয়েন্টলি আমি বলেছি আগের ক্লাসগুলোতে এবং আজকেও বলছি, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের শেপ দেখতে পান ডিজাইনের মধ্যে। যেমন এই যে আপনি ইন্টারফেসে যা দেখতে পাচ্ছেন, এখানে রেক্ট্যাঙ্গুলার কিছু শেপ আছে, সার্কুলার কিছু শেপ আছে, যেটার মাঝখানে ইলিপস টাইপের, এটার মধ্যে আপনাদের ছবি দেওয়া, নিচে এরকম বিভিন্ন শেপের ব্যবহার দেখা যাচ্ছে, আইকনের ব্যবহার দেখা যাচ্ছে। অ্যান্ড থাকে হচ্ছে টাইপোগ্রাফি, বিভিন্ন লেখালেখির কাজ থাকে, যেমন আপনাদের নামগুলো, লেখালেখির যত কাজ আছে সব কিছু টাইপোগ্রাফি। দেন থাকে হচ্ছে ইমেজ, এই যে আপনাদের ছবিগুলো দেখা যাচ্ছে না, এগুলো একটা ইমেজ। সাধারণত কোনো একটা ডিজাইনের মধ্যে এই 3টা ফ্যাক্টর মাস্ট থাকে। অনেক সময় যে কোনো একটা দুইটাও থাকতে পারে, তবে ওভারঅল আমরা ঘুরে ফিরে এই 3টা জিনিসের ব্যবহারই দেখি, শেপ, ইমেজ এবং টাইপোগ্রাফি। সো এগুলো নিয়ে বিশেষভাবে যদি আপনি একটু খেয়াল করতে পারেন, কোনটার ব্যবহার কিভাবে করতে হয় বুঝতে পারেন, তাহলে স্ট্যান্ডার্ড ডিজাইন করা যায়। সো এই পারপাসেই আমরা যা করব, শুরুতে কালার নিয়ে পড়াশোনা করব, যেগুলো কিনা শেপ এবং টাইপোগ্রাফির মধ্যে অ্যাপ্লাই করা হয়। তো শেপটা প্রপার হয়েছে কিনা অ্যান্ড টাইপোগ্রাফিটা ঠিকঠাক মতো আছে কিনা, এগুলো ডিপেন্ড করে অনেকটা এখানে কি কালার ব্যবহার করা হয়েছে সেটার উপর। আচ্ছা, অ্যান্ড কালার নিয়ে আমাদের অলমোস্ট 3টার মতো ক্লাস থাকবে, 3টা বা 2টা, আই গেস এখানে 2টা হলেই চলবে, আমরা এটাকে মার্চ করে ফেলবো কিছু কিছু ক্লাস। আর এই যে কারিকুলামটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু ফিক্সড না, এটা ছাড়া এটার মধ্যে যা যা আছে এই সব টপিকের বাইরেও আমি এক্সট্রা অনেক কিছু দেখাবো, এবং ক্ষেত্র বিশেষে আমি হয়তো এখানটাতে একটু শাফল করতে পারি, কোনো কোনো টপিক আগে পরে হতে পারে, এটা আপনাদের শেখার সুবিধার্থেই আমি করবো আর কি। সো বেসিক আইডিয়াটা আমরা এখান থেকে দেখতেছি।
তো কালার নিয়ে স্টাডি করার পর আমরা টাইপোগ্রাফি নিয়ে স্টাডি করব। টাইপোগ্রাফিতে মূলত আমরা লেখালেখির কাজগুলো কিভাবে প্রপারলি করতে পারি ডিজাইন তৈরি করার সময় সেই ব্যাপারগুলো জানবো। এছাড়া ফন্ট কিভাবে পেয়ার করা যায় অ্যান্ড ইউআই ডিজাইনের ফন্টসগুলো কী ধরনের ফন্টগুলো চয়েস করা যায়, ফন্টসের ক্যাটাগরি, বিভিন্ন বিষয়গুলো নিয়ে পড়াশোনা হবে। দেন আমরা যেই সফটওয়্যারটাতে কাজ করব সেই সফটওয়্যার সম্পর্কে বেসিক আলোচনাগুলো হবে। ইতিমধ্যে হয়তো নামটা শুনেছেন, সেটা হচ্ছে আমরা ফিগমা সফটওয়্যারটা ব্যবহার করব। পৃথিবীতে এখন বহুল জনপ্রিয় একটা সফটওয়্যার ইউআই ইউএক্স ডিজাইনের জন্য। সো ফিগমা বেসিক টুলসগুলো শেখানোর পাশাপাশি যা যা আছে আমি এক্সপ্লেন করে দিব। অ্যান্ড ওখানটাতে ওয়েবসাইটের ইউআই ডিজাইন বা ইউজার ইন্টারফেস ডিজাইন কেমন করা যায়, কিভাবে করা যায় সেই ব্যাপারগুলো জানাবো। আর ওয়েব ইউআই কি, মোবাইল ইউআই কি, এটা যদি একটু বলি, সাধারণত আপনারা কোনো একটা সার্টেন অ্যাপ্লিকেশনে যা যা কিছু দেখতে পান সব কিছুই মূলত ইন্টারফেসের অংশ আর কি। প্রত্যেকটা বিষয় একটা ইন্টারফেসের অংশ হয়, এটা ওয়েবসাইট হোক, সফটওয়্যার হোক, অথবা কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন হোক। তারপরে আমরা হচ্ছে ইউআই ডিজাইনের ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ইউআই দুইটার ক্ষেত্রেই আইডিয়া নিব। সো ওয়েবসাইটগুলোর মূলত আমরা সাধারণ যে সকল ওয়েবসাইটগুলো দেখি এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো এখানটাতে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন বা বিভিন্ন রকমের যে হোম পেজগুলো হয় এগুলো কেমন হয় সেই ব্যাপারগুলো সম্পর্কে জানবো। অ্যান্ড সিম্পল একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করা যায় সেই ব্যাপারগুলো সম্পর্কে শেখার চেষ্টা করব। তারপর ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে জানার চেষ্টা করব। ই কমার্স ওয়েবসাইটের একটা বিশেষত্ব আছে, তো ওগুলো কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমাদের পড়াশোনা হবে। দেন মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ডিজাইন করা হয়, শুধুমাত্র ইউআইটা, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। তারপরে ড্যাশবোর্ড ডিজাইন সম্পর্কে ক্লাস থাকবে, এখানে হয়তো ওটা ইনক্লুড করা হয়নি, বাট আমি ড্যাশবোর্ড নিয়ে আপনাদেরকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করব। তারপরে আমাদের ইউএক্সের ক্লাস শুরু হয়ে যাবে প্রায় 15 নম্বর বা 13, 14, 15 এই তিনটা ক্লাসের যে কোনো একটা ক্লাসে গিয়ে আমরা হয়তো ইউএক্স ডিজাইনে চলে যাব আর কি। সো বেশিরভাগ ক্লাস আমাদের ইউএক্স ডিজাইনের মধ্যেই যাবে। এছাড়া আমরা শুরু করেছি ইউআই ডিজাইন দিয়ে, দেন ইউএক্সে যাব, দেন আবার আমরা নিজেদের প্রোডাক্টটা যখন ডিজাইন করব ওইটার ইউআই করার জন্য পুনরায় ইউআই ডিজাইন নিয়ে কাজ করা লাগবে ফিগমাতে। সো ইউএক্স রিসার্চ যখন আমরা করি তখন অনেক রকমের প্রসেস আছে। সো বিভিন্ন প্রসেসের মধ্যে আমরা যে প্রসেসগুলো ফলো করব এগুলোকে ফ্রেমওয়ার্কও বলা হয়। তো যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ফলো করে আমরা স্টেপ ফরওয়ার্ড করব। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন রকম ইউজারদের সাথে ডিসকাশন করার প্রয়োজন পড়ে, ইন্টারভিউ করার প্রয়োজন পড়ে, কথাবার্তা বলতে হয়, এবং আমরা সার্টেন একটা টপিক চুজ করি। আর এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি গ্রুপ করে কাজ করার, অথবা ইন্ডিভিজুয়ালিও করা যায়। আপনাদের টাস্কগুলো থাকবে বিভিন্ন সার্টেন প্রবলেম নিয়ে অথবা বিভিন্ন টপিক নিয়ে কাজ করবেন। আপনারা কী টপিকে কাজ করবেন বা কীভাবে কী করতে চান, কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। পৃথিবীতে তো বিভিন্ন রকম বিজনেস আছে, কী ধরনের বিজনেস নিয়ে আপনারা ভাবতে চান, এই ব্যাপারগুলো আপনারা আইডিয়া নিয়ে আসলে সেই আইডিয়াগুলো থেকে আমরা সর্ট আউট করে বিভিন্ন আইডিয়া নিয়ে আর কি কাজ করব। সো আপনাদের আইডিয়া যখন চুজ করা হয়ে যাবে তখন ওই আইডিয়ার উপর বেস করে আমরা ইউজার রিসার্চ করব, এবং ইউজার রিসার্চের মধ্যে ইউজারদেরকে নিয়ে আমরা ইন্টারভিউ করে থাকি। তারপর সেই ইন্টারভিউর যে ডেটাগুলো আসে ওনারা যা যা বলে থাকে, মূলত ইন্টারভিউতে আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি এবং সেই প্রশ্নগুলো কী করব সেটাও আমরা আগে থেকে ডিফাইন করে ফেলি বা তৈরি করে ফেলি আর কি, যেটাকে বলা হয় ইন্টারভিউ কোশ্চেনিয়ার। সো কোশ্চেনিয়ারটা রেডি করা হয়ে গেলে সেটার বেসিসে আমরা মূলত ইন্টারভিউগুলো করে থাকি। সো ইন্টারভিউ ডেটা যখন আমরা পেয়ে যাই ইউজারদের সাথে, আপনাদের প্রত্যেকেরই হয়তো এরকম ইন্টারভিউর একটা এক্সপিরিয়েন্স হবে, কথা বলবেন মানুষদের সাথে, অ্যান্ড ওখান থেকে ওনাদের যে ডেটাগুলো আসবে ওটার উপর ভিত্তি করে আমরা এমপ্যাথি ম্যাপ বলে একটা টাস্ক হয় সেটা করব। এবং এমপ্যাথি ম্যাপের উপর ভিত্তি করে বা ওই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা বায়ার পার্সোনা তৈরি করতে হবে, বা এটাকে ইউজার পার্সোনাও বলে অনেকে। অ্যান্ড আমরা ইউজারদের পেইন পয়েন্ট ডিফাইন করার জন্য ইউজার স্টোরিজ, ইউজার জার্নি ম্যাপ, হাইপোথিসিস স্টেটমেন্ট, প্রবলেম স্টেটমেন্ট, ভ্যালু প্রপোজিশন, এই ব্যাপারগুলো তৈরি করব। প্রত্যেকটার এক একটা প্রসেস আছে, সেগুলো আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিব। আপাতত জাস্ট নামটা বলছি যে আসলে কী বিষয়গুলো, বাট এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে, আমরা বা এক্সপ্লেন করলে এখন রিলেট করাটা ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। সো ওয়ান বাই ওয়ান আমরা স্টেপ ফরওয়ার্ড করবো আর কি। অ্যান্ড দেন আমাদের
যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমরা, সে যে কোনো একটা বিজনেসের নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেই বিজনেসের কম্পিটিটর যারা আছে মার্কেটে ওনাদের কী অবস্থা, ওনারা কেমন অফার করতেছে, কী কী সার্ভিসেস দিচ্ছে, ওটা নিয়ে একটা অডিট তৈরি করা লাগবে। অ্যান্ড ওটা নিয়ে আইডিয়া জেনারেট করবো, ওখান থেকে বেটার কিছু করা যায় কীভাবে, সেই ব্যাপারগুলো আমরা তৈরি করব। দেন আমরা আমাদের যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার একটা স্কেচ তৈরি করতে হবে, ওয়্যার ফ্রেম তৈরি করার লাগবে যেটাকে বলা হয় লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম, এবং একটা পেপার প্রোটোটাইপে বলে থাকে অনেকে। খাতা কলমে আমরা একটু কাগজে কলমে স্কেচ করে সেই স্কেচটা থেকে আমাদের একটা আউটপুট নিয়ে আসতে হবে আর কি। তার আগে আমাদের কিছু ডকুমেন্ট দরকার হয়, যেমন গোল স্টেটমেন্ট বলে একটা স্টেটমেন্ট তৈরি করা লাগে একটা সার্টেন প্ল্যাটফর্মে, হুইচ ইজ মিরো। ফিগমার পাশাপাশি মিরো নামে একটা সফটওয়্যার আছে, বা সফটওয়্যার একটা প্ল্যাটফর্ম, ওখানটাতে আপনাদের কাজ করা লাগবে ফ্রিকুয়েন্টলি। ফিক্সাম বলে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে আপনারা কাজ করবেন আর কি। তো ইউজার ফ্লো তৈরি করা লাগবে। দেন ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করা হয়, যেটাকে সাইট ম্যাপও বলে অনেকে। অ্যান্ড দেন ওইটার উপর ভিত্তি করে আমাদের পেপার প্রোটোটাইপ বা লো ফিডেলিটি ওয়্যারফ্রেমটা হয়ে থাকে। সো এইটার উপর ভিত্তি করে আমরা ফিগমাতে আবার ইউআই ডিজাইনে চলে যাই, যেটার মধ্যে আমরা মিডিয়াম ফিডেলিটি করি। মিডিয়াম ফিডেলিটিতে মূলত কাগজে কলমে আমরা যেটা করেছি ওইটারই একটা মানে ডিজিটাল ভার্সন আর কি। অ্যান্ড ওটাকে পরবর্তীতে আমরা টেস্ট করাই, টেস্টিংয়ের মাধ্যমে দেখি যে আমরা যেটা তৈরি করলাম এটা কেমন হয়েছে, কতটুকু ভালো মতো আমরা করতে পেরেছি, ইউজারদেরকে আমরা টেস্ট করতে দিই, যেটাকে বলা হয় ইউজিবিলিটি টেস্টিং। এবং এই টেস্টিংয়ের আউটপুটগুলোকে আমরা সর্ট আউট করি, অ্যান্ড ওখান থেকে বেস্ট আউটপুটটা কোনটা, কোন মতামতটা ঠিক আছে, কোনটা ঠিক নেই, এগুলোকে সর্ট আউট করার জন্য অ্যাফিনিটি ডায়াগ্রাম তৈরি করতে হয়। এবং এসইউএসও আমরা করে থাকি, সিস্টেম ইউজিবিলিটি স্কেল বলে একটা টার্ম হয়, যেটা আপনাদের করতে হবে। সো এগুলো সব মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না, এটাই অবভিয়াস, বাট আমি প্রত্যেকটা ধরে ধরে একটা সিঙ্গেল ক্লাসে এগুলো বুঝাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয় কীভাবে করতে হবে সেই ব্যাপারগুলো আপনারা ইনশাল্লাহ জানবেন যদি কন্টিনিউ করেন। সরি। অ্যান্ড যখন নাকি আমাদের প্রোডাক্টটাকে টেস্ট করানো হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তখন আমরা ফাইনাল ডিজাইনটা করি, হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম যেটাকে বলা হয়। হ্যাঁ, সো এই ওয়্যারফ্রেমটা আমরা পরবর্তীতে প্রোটোটাইপও করি এবং হচ্ছে এটাকে একটা ফাইনাল আউটপুট হিসেবে দেখতে পাই। অ্যান্ড এইটাকে পরবর্তীতে আমরা প্রেজেন্টেশন করে থাকি, প্রজেক্টের প্রেজেন্টেশন যেটাকে বলা হয়। এবং এটা আমরা যদি জব করি অথবা কোথাও কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও হিসেবে ইউজ করে থাকি। তো প্রেজেন্টেশনটাকে আমরা আমাদের পোর্টফোলিও সাইটের মধ্যে আপলোড করে এটাকে শোকেস করে কাজের যদি অপরচুনিটি থাকে সেগুলোকে গ্র্যাব করার চেষ্টা করি আর কি। অর্থাৎ আপনি স্কিল ডেভেলপ করলেন, পুরোটা শিখলেন বিষয়টা আসলে কীভাবে হয়, দেন ওগুলো সেল করার অপরচুনিটিগুলো এক্সপ্লোর করব আমরা। তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং সেশন একটা ফর্মালি থাকবে, যেখানটাতে আমাদের 4টার মতো ক্লাস হবে, 4-5টার মতো। অ্যান্ড এখানটাতে আমাদের পোর্টফোলিও ক্রিয়েট করা, মার্কেট প্লেস সম্পর্কে কাজ করা, বা আপনার বিভিন্ন লোকাল মার্কেট প্লেসগুলো অথবা রিমোট অপরচুনিটিগুলো কীভাবে গ্র্যাব করা যায়, অথবা ইন্টারন্যাশনাল যে সকল মার্কেট প্লেস আছে সেগুলোতে কীভাবে কাজ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অ্যান্ড দেন ইনশাল্লাহ আমাদের ব্যাচটা কমপ্লিট হবে উইদিন 6 মান্থস। সো যেমনটা বলছিলাম একদম শুরুতে, যে অনেক লম্বা একটা জার্নি, অনেক দিন কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, সব ঠিকঠাক থাকলে। অ্যান্ড আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ থাকব যে আমরা যখন যেই ক্লাসটা করছি সেই ক্লাসটা ভালো মতো বুঝে সেই কাজগুলো ঠিকঠাক মতো করে শেখার যে একটা সর্বোচ্চ মানে এফোর্ট দেওয়া, সেই ব্যাপারটা মেনটেন করবেন। নিজেদেরকে ওরকম ডিটারমিনেশনটা রাখেন বা রাখবেন যে অবশ্যই যেহেতু আমি এখানে সময় দিচ্ছি, ভালো মতো যাতে সময়টা ব্যয় করতে পারি এবং শিখতে পারি কিছু না কিছু। এই তো আমি খুব সংক্ষেপে এটারে বললাম, বাট আপনারা চাইলে এটার অ্যাক্সেস নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। শিখবে সবাইতে গেলেই কোর্সেসে গেলে আপনি এই সিলেবাসটা পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে হয়তো অনেকে দেখেছেন বা আপনারা দেখতে পারেন চাইলে, ওখান থেকে এইটাকে রাখতে পারেন যদি চান ফলো করতে বা জানতে যে টপিকগুলোর মানে কি, টুকটাক আইডিয়া নিতে পারেন। যদিও আমি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্লাস নিব। কোর্সেস পেজে এসে আপনারা নিচের দিকে আসলে এখানে ইউআই ইউএক্স ডিজাইন সম্পর্কে জানবেন। সো এটা আপনাদের ক্লাস চলছে এখন। অ্যান্ড এই যে সিলেবাস, ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি এই জিনিসটা বা যেই ডকুমেন্ট টেকটাকে আমি শোকেস করলাম না, ওটা পেয়ে যাবেন। এই হলো বিষয় যেগুলো আপনাদেরকে আমার আজকে জানানো ছিল। সবার সাথে পরিচিত হয়েছি। দেন
যারা পরে আসছেন তাদের জন্য একটু সামারি করি কি হয়েছে ক্লাসে আজকে। ইনিশিয়ালি আমরা সবার সাথে কথাবার্তা বললাম, একে অন্যের সাথে ইন্টারাক্ট করে পরিচিত হয়েছি আর কি, অ্যান্ড একটু গল্পগুজব করছি আমি ইউআই ইউএক্স নিয়ে। দেন আপনাদেরকে একটু ফ্লোর দিয়েছিলাম কোশ্চেনের জন্য, ডিসকাশন হয়েছে কিছু কোশ্চেন নিয়ে। আর লাস্টলি আমাদের আউটলাইনটা কি সেটা নিয়ে টুকটাক আইডিয়া দিয়েছি আমি। এই তো আবার একটু ফ্লোরটা ওপেন করতেছি, কারো কিছু বলার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, অ্যান্ড দেন আমরা ইনশাল্লাহ কমপ্লিট করবো আজকে। আচ্ছা ভাই, আমরা কি শুধু ফিগমায় শিখবো? জি, আমরা ইউআই এর জন্য ফিগমা সফটওয়্যারটা ইউজ করব। এছাড়া আনুষঙ্গিক আরও জি সুইটের কিছু প্ল্যাটফর্ম অ্যান্ড কী নাম এটার, বিভিন্ন প্রোটোটাইপের জন্য কিছু প্ল্যাটফর্ম অথবা ইউজার ফ্লো তৈরি করার জন্য বা স্কার্ট সর্টিংয়ের একটা কাজ আছে, ওগুলো করার জন্য আলাদা আলাদা কিছু প্ল্যাটফর্ম আমাদের প্রয়োজন হবে। ইনফরমেশন আর্কিটেকচার বা সাইট ম্যাপ তৈরি করার জন্য আলাদা কিছু প্ল্যাটফর্ম বা সফটওয়্যার টাইপ কিছু তৈরি হবে আর কি। এখানে যতটা না আপনার ফিজিক্যাল, আপনার ওই যে হাতে কলমে কাজ করবেন যখন, দেখবেন যে সফটওয়্যার বেসিসে বা ইউআই তৈরি করা বা কোনো একটা ওয়েবসাইটের ইন্টারফেস নিয়ে যতটুকু না কাজ করা হবে, তার থেকে বেশি আপনার রিসার্চে অনেক সময় যাবে। এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটাই আসলে মেইন হিসাব, বা বলা যায় ডিজাইন যেমনই হোক না কেন, যদি ওটার এক্সপিরিয়েন্স ভালো না হয় ইউজারদের কাছে, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে বা এটা চ্যালেঞ্জিং হবে আপনার জন্য, যে যেই প্রোডাক্ট আপনি তৈরি করলেন সেটা ইউজারদের মধ্যে গ্রহণযোগ্যতা থাকবে না। সো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, বোথ ইউআই অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স দুইটার মধ্যেই আর কি আমাদের একটা ব্যালেন্স রাখবো আমরা। এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে করে আপনাদের দুই সেক্টরেই, অর্থাৎ ইউআই এবং ইউএক্স দুইটা পার্টেই যাতে সমান পরিমাণ দক্ষতা অর্জন করতে পারেন। আর মোস্টলি এখন ফিগমা সফটওয়্যারটাই পৃথিবীতে জনপ্রিয়। এক্সডি বা এগুলো এখন বিলুপ্ত, আর হয়ে যাবে অন্যান্য কোনো যদি থাকে, অল্টারনেটিভ যদি সামনে আসে ওগুলো আপনারা আপগ্রেড করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তবে ফিগমাটাই মোস্টলি ইউজ করবো আমরা। জি, আচ্ছা, এটার প্রিমিয়াম ভার্সন নিতে হবে? প্রিমিয়াম ভার্সন না, আছে? প্রিমিয়াম ভার্সন আছে বাট নিতে হবে না, ফ্রি ইউজ করতে পারবেন। আচ্ছা, ওকে, যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে একটু বলছি যে আমাদের ক্লাসের রেকর্ডটা আপনারা গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আজকে যে ওরিয়েন্টেশন সেশন, এটার লিঙ্কটাও আমি ওখানে দিয়ে দিব। জি প্লিজ, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন যে কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি তো যেহেতু জব করছি, আমার শিফটিং ডিউটি থাকে। হুম, যেমন অনেক সময় আমি 5টায় আসি, 8টায়। আমার কোনো ঠিক নাই, যেহেতু টেক্সটাইল রিলেটেড আমার জব। তো আমি অনেক সময় যে দেখতেছি যে আমার 8টা থেকে অফিস আছে, আবার অনেক যখন আমি নাইটে যাব তখন 8টা থেকে, আবার নাইট থেকে যখন আবার তখন 8টা থেকে আপনার ক্লাসে জয়েন করতে হবে, এরকম। মনে করেন যে অফিসে চাইলে তো প্রেশার থাকে, তো তো ওকে, আপনি তাহলে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু, এবং ক্লাসের হ্যাঁ, রেকর্ডগুলো যেটা মিস করবেন সেটা দেখে রেকর্ডগুলো একটু রিকভার করে হ্যাঁ, নেবেন। এই জন্যই কথা বলা। আমি ভাবছি যে আপনাদের ক্লাসটা রাত 10টার এদিক সেদিক হবে, 9টা 10টা পরে, ভাবছি না 7টা থেকে। জি, এটা কি এই আর কোনো কি আপনাদের ইয়ে আছে যে রাত 10টা থেকে বা 9টা থেকে এরকম কোনো? না আপাতত নাই, এটাই শিডিউল, আপাতত এই শিডিউলটা আর কি অ্যাভেলেবেল ভাইয়া। জি ভাই। যেমনটা বলছিলাম, আপনাদের ক্লাসের লিঙ্কটা আমি ফিচার করে দিচ্ছি গ্রুপে, আপনারা এটা বুকমার্ক করে রাখতে পারেন অথবা সেভ করে রাখেন কোথাও, যাতে প্রতিদিন জয়েন করতে পারেন আর কি। সো আমি এই পোস্টটাকে ফিচার পোস্ট করে রাখতেছি, গ্রুপে এসে শুরুতেই পেয়ে যাবেন। লোকে যে ফিচার করা আছে, ক্লাসের লিঙ্ক ক্লিক করলে জয়েন করে ফেলতে পারবেন। আর গুগল মিটের তো আছে, এটাকেও ফিচার করে রাখি, তবে পিছনে রাখবো। সো দুইটা জিনিসই ফিচার করা আছে, আপনারা
এগুলো থেকে ফ্রিকোয়েন্টলি দেখতে পারবেন। ওয়েল, আমি তাহলে কনক্লুড করবো আজকে। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আবার কথা হবে, এবং সময় মতো সবাই ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। আমরা হয়তো 10 to 15 মিনিটস সর্বোচ্চ ওয়েট করতে পারি সবাই জয়েন করার জন্য, দেন ইনশাল্লাহ শুরু করবো আর কি ম্যাক্সিমাম। সো ওভাবে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকবো। ওয়েল, ভালো লাগলো আপনাদের সবার সাথে পরিচিত হয়ে। সো আবার কথা হবে পরবর্তী ক্লাসে। নেক্সট ক্লাস কবে আপনাদের আবার মনে আছে? মানডেতে। ইয়াপ, মানডেতে সন্ধ্যা 7টায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।